অ্যাকশনের কাজ হচ্ছে আপনার এইচআরইএফ আর এসআরসির যে কাজ সেম কাজ, অতএব এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। আর মেথড আপনি অলওয়েজ পোস্ট ইউজ করবেন, এই দুইটা অ্যাট্রিবিউট ফর্মটাকে ইউজ করবেন সবসময়, মনে থাকবে। এরপরে ফর্মের যে টাইটেল থাকবে সেই টাইটেলটা আমরা লিজেন্ড ট্যাগের মধ্যে দেব। কিসের মধ্যে দেব? লিজেন্ড ট্যাগের মধ্যে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই টাইটেলের সাথে যদি এমন হয়, লিজেন্ড ট্যাগের কাজটা একটু বলবেন? বলে দিলাম তো কেবল ম্যাম, আমি না খেয়াল করিনি। একটু খেয়াল করতে হবে, আমাদের হাতে সময় কম। লিজেন্ড ট্যাগটার কাজ হচ্ছে ফর্মের টাইটেল থাকে না, রেজিস্ট্রেশন ফর্ম, সাইন আপ ফর্ম, এই শিরোনামগুলো থাকে, ওটা লিজেন্ড ট্যাগের কাজ। আর যদি মানে মিসিং হয় আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, এই ভিডিও আছে আপনার ফর্মের প্রিভিয়াস অনেক ডিটেইলস আলোচনা করে ভিডিও আছে, এগুলো দেখবেন প্রচুর পরিমাণে, এটা আপনার দেখার কাজ। কিন্তু আমি আপনাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য এই ক্লাসটা নিচ্ছি, বুঝতে পারছেন? আপনার প্রিভিয়াস ক্লাস মাস্ট দেখবেন, মাস্ট। আচ্ছা, এই লিজেন্ড এই যে ব্যাপারটা দেখতেছেন যে যদি নর্মাল একটা ডিজাইন হয়, পেইন্ট কোথায়, নর্মাল কোন ডিজাইন হয় রেজিস্ট্রেশন এইভাবে একটা ফর্ম, এই ফর্মের মধ্যে এই জায়গায় লেখা আছে রেজিস্ট্রেশন, এটা একটা টাইটেল ফর্মের নাকি? যদি এরকম ফর্ম হয় তাহলে আপনি জাস্ট কি করবেন, এই ফর্মের পরে লিজেন্ড ট্যাগটাকে আপনি ইউজ করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? একটু কথা বলেন সবাই। হ্যাঁ স্যার। জি এখন স্যার। যদি এরকম হয়, এখন যদি এরকম হয় যে এই রেজিস্ট্রেশনটা এইখানে অথবা এইখানে এরকম একটা ডিজাইনে আছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা কোনো নর্মাল ডিবের বর্ডারের মধ্যে নাই, এটা ফর্মের বর্ডার একটা আছে যে ফিল্ডগুলোকে অ্যারেঞ্জ করে, তার নাম হচ্ছে ফিল্ড সেট, সেই ফিল্ড সেটের মধ্যে এই ফর্মটা আছে যদি এই ধরনের ডিজাইন হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। যদি ফিল্ড সেটের মধ্যে হয় তাহলে এরকম হবে লিজেন্ড, আর যদি লিজেন্ড নর্মালি হয় তাহলে বুঝতে হবে যে এটা নর্মাল একটা ডিবের মধ্যে বর্ডারের মধ্যে আছে। কথা বোঝা গেছে? তো আমরা চিন্তা করি যে এটা এরকম আছে, এরকম আছে, সেক্ষেত্রে আমরা করব কি, টোটাল ব্যাপারটাকে পুরো ফর্মটাকে ফিল্ড সেট, ফিল্ড সেট ট্যাগের সাথে দিয়ে দেব। তখন দেখেন ওর ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে। ওর ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, দেখছেন কি অবস্থা? আমরা একটা জিনিস দেখলাম, খেয়াল করেন, ফর্ম ট্যাগটা একটা ব্লক লেভেল ট্যাগ, ফর্ম ট্যাগটা একটা কি ব্লক লেভেল ট্যাগ, দেখেন পুরো এ মাথা থেকে ও মাথা ধরে নিছে এবং এর কোনো মার্জিন প্যাডিং নাই আছে। কিন্তু যখন আপনি বর্ডারটা দেখতে পাচ্ছেন, একটা বর্ডার, এই বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা দেখেন ফিল্ড সেটের মাধ্যমে আসছে। কার মাধ্যমে আসছে? ফিল্ড সেট। যতগুলো ফিল্ড আছে সব সেট করবে কে? এই ট্যাগটা ফিল্ড সেট। দেখেন এটা চারপাশে আবার ভিতরে প্যাডিং আছে, এটা কিন্তু ডিফল্ট সিস্টেমে এই প্যাডিংটা আছে। তার মানে ফিল্ড সেট থাকলে আপনাকে যদি আপনার মনের মতো ডিজাইন করতে হয়, এই ফিল্ড সেট যদি থাকে একে আগে প্যাডিং 0 করে নিতে হবে, নাহলে ওর যে প্যাডিংটা নিয়ে নিছে এর জন্য আপনি মানে মেজারমেন্টটা ঠিক মতো করতে পারবেন না। বুঝাতে পারছি কথাটা?
স্যার ফিল সেটটা দিলে কি লিজেনটা কাজ করে না নাকি? এটাই তো লিজেন্ড, এই যে ম্যাম, এই যে লিজেন্ড দেখতে পাচ্ছেন আপনি? মানে স্যার আমরা মাঝখানে যেটা আসে ওইটাকে লিজেন বলি না নাকি? এই পাশ মানে আমি কি বলছি, আপনি কই ছিলেন? স্যার আমি এখানেই ছিলাম, কিন্তু আমি তো দেখলাম যে লিজেন্ড লেখার পরে ওইটা মাঝখানে আসলো রেজিস্ট্রেশন ফর্ম। হ্যালো হ্যাঁ, বুঝাতে পারছি আমি? স্যার, আমি শুনতে পাই নাই। বলছি যে নর্মাল যে বক্স আছে সেই বক্সের মধ্যে যদি এরকম থাকে, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ স্যার। যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে এখানে শুধু লিজেন্ড ট্যাগটা আছে এবং এই ফর্মটা নর্মাল একটা বক্সের মধ্যে আছে, সেই বক্সের বর্ডার দেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এবার যদি এরকম হয়, এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার। এই অস্বাভাবিক যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা যদি এরকম হয় তখন বুঝবেন যে লিজেন্ড শুধু একা নাই, এখানে সাথে ফিল্ড সেট নামে একটা বক্স, ফিল্ড সেট নামে একটা ট্যাগও কি আছে এখানে আছে, ফিল্ড সেটটাও আছে। ফিল্ড সেট যখনই আসে তখন লিজেন্ড এরকম এরকম কোনায় চলে আসে। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তো ফিল্ড সেটের সম্পর্কে সাবধানতা কি দিলাম? ফিল্ড সেট কি করে, চারিপাশ থেকে একটা বর্ডার নিয়ে নেয়, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া তো দেখতে আপনার পাচ্ছি। ডিজাইনে দেখা গেল এই বর্ডারটার ভিতরে যে প্যাডিংটা রয়েছে, প্যাডিংটা আপনার যে হিসাব অনুযায়ী করার কথা সেই হিসাব অনুযায়ী নাই, ঝামেলা করতেছে। সেক্ষেত্রে এই প্যাডিংটাকে আপনাকে 0 করে নিতে হবে, ঠিক আছে? ওই চারিপাশে যে অন্য একটা কালার দেখা যাচ্ছে ওইটাই তো। ওইটাই প্যাডিং। জি। বুঝতে পারছেন? তাহলে ওকে। এই ফিল্ড সেট থাকলে আপনাকে একটু সাবধানে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? ভাই ওই প্যাডিংটা কতটুকু আছে সেটা কি বোঝা যায়? ভালো যাবে? হ্যালো, প্যাডিংটা কতটুকু আছে সেটা কি দেখা যায়? এই দেখেন, এই যে লেআউট আছে দেখছেন, লেআউট, লেআউটে ক্লিক জি। করেন। এই দেখেন এখানে দেখা যাচ্ছে বর্ডারটা 2 পিক্সেল চারিপাশ থেকে, দেখছেন? আর প্যাডিং হচ্ছে উপরে 5.6, নিচে হচ্ছে 10, আর আহ, বাম সাইডে আছে 12 আর ডান সাইডে আছে 12। আচ্ছা আচ্ছা। Okay. বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আবার মার্জিন আছে, খেয়াল করেন এই দুই পাশে আবার মার্জিন আছে, ডানে বামে 2 পিক্সেল 2 পিক্সেল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার টোটাল। আচ্ছা, তাহলে এই মার্জিন আপনি পাইলেন, যাই হোক। এরপর কথা হচ্ছে, মূল কথায় আসি। আমার ইচ্ছা ছিল ঠিক এই সময়টা আমাদের ফর্মের ক্লাসটা আমি শেষ করে দেব, সেখানে আমার শুরু করা লাগতেছে, আজকের দিনটা খুবই খারাপ। আচ্ছা, যাই হোক, আমাদের সময় খারাপ, আমাদের নেট খারাপ, আজকে কিছু করার নাই। দেখেন, এই ফর্মের কাজ হচ্ছে, যে কোনো ফর্মের কাজ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা, রাইট? আমার কথা শুনতেছেন জি সবাই? জি হ্যাঁ ভাইয়া স্যার। হ্যাঁ। যত অন্যমনস্ক হন আমার কথাগুলো শোনেন আজকে, ঠিক আছে? ফর্মের কাজ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। আপনাকে যদি কেউ একটা ফর্ম দেয়, বুঝবেন উনি ইনফরমেশন কালেক্ট করার জন্যই দিছে, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো ইনপুট ট্যাগের মাধ্যমে, মানে ইনপুটের মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করে। কিসের মাধ্যমে কালেক্ট করে? ইনপুট। ইনপুটের মাধ্যমে। ফর্মকে ইনপুটের ধরন অনুযায়ী 3 ধরনের করা হয়েছে। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের ইনপুট আছে, মনে থাকবে সবার? জি জি ভাইয়া। 3 ধরনের ইনপুট। চলেন সেই 3 ধরনের ইনপুট দেখে আসি। তিন ধরনের ইনপুটের মধ্যে একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ডিরেক্ট ইনপুট ট্যাগ,
আরেকটা আছে সিলেক্ট ট্যাগ, আরেকটা হচ্ছে টেক্সট এরিয়া। বুঝতে পারছেন কথাটা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার। আজকে ভয় ভয়ে আছি, কখন আমি নেটের বাইরে চলে যাই বলা তো যায় না। জি আপনি কন্টিনিউ করুন, সমস্যা লাগলে বলবো। ওকে, তাহলে এটা আপনারা প্রিভিয়াসও দেখছেন, এখনো দেখতেছেন, সবাই সবার কথাই বলতেছি, কিন্তু সবাইকে দেখতে বলতেছি, একজনও বাদ যাবে না। ইনপুট ট্যাগ 3 ধরনের, আর ইনপুটের মানে ফর্ম কালেকশনের জন্য যে ইনপুট সেটা 3 ধরনের আছে। একটা হচ্ছে ইনপুট ট্যাগ, একটা হচ্ছে সিলেক্ট ট্যাগ, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগ। ইনপুট ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, সিলেক্ট ট্যাগ আর টেক্সট এরিয়া ট্যাগটা হচ্ছে পেয়ার ট্যাগ। আপনারা যারা ওএল ইউএল এর কাজ করেছেন, সিলেক্ট ট্যাগের কাজও সেম, সিলেক্ট ট্যাগের কাজও সেম। তো এখন কথা হচ্ছে আমরা ফার্স্ট ইনপুট ট্যাগটার প্রাধান্য বা ক্ষমতা বা ভেরিয়েশনটা অনেক বেশি, আমরা এই জন্য ইনপুট ট্যাগটা নিয়ে কথা বলবো প্রথমে। তো দেখেন, আমরা যদি চাই যে যে কোনো ধরনের একটা ইনপুট ফিল্ড আমরা চাই যে আমরা একটা ইনপুট নেওয়ার জায়গা তৈরি করব, আমরা জাস্ট লিখবো কি ইনপুট, আমরা জাস্ট লিখবো কি ইনপুট। ইনপুট লিখলে কি হবে, এগুলোর দরকার নেই, ধরেন এগুলো নাই। ইনপুট লিখলে কি হবে, ভিতরে একটা বক্স চলে আসছে, দেখছেন? হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ জি জি ভাই জি দেখা ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। ইনপুট লিখলে ইনপুট হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যেগুলো খুব জরুরি দরকার সেগুলো আমাদেরকে সাবলাইম টেক্সট প্রোভাইড করতেছে। ইনপুট লেখে আমি যদি ট্যাব দেই, ট্যাব যদি ইনপুট লিখে ট্যাব দেই, তাহলে টাইপ আর নেম চলে আসতেছে। টাইপ নেমের ব্যাপারটা পরে রাখি। আমরা এই যে ইনপুট ফর্মটা বানাচ্ছি, মানে ফিল্ডটা বানাইছি, এটা মানে ফার্স্ট নেম লিখবেন না লাস্ট নেম লিখবেন বা ইমেল অ্যাড্রেস লিখবেন, এটা তো ইউজারকে বোঝাতে হবে, ঠিক না? যে ফর্ম ফিল আপ করবে তাকে বোঝাতে হবে না? হ্যাঁ জি স্যার। অবশ্যই অবশ্যই। এই জন্য দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? দুইটা। একটার নাম হচ্ছে লেবেল ট্যাগ, যেটা ইনপুটের আগে অথবা পরে থাকে অনেক সময়। লেবেল, লেবেল বানাটা ঠিক আছে? দেখেন তো, জি লেবেল ভাইয়া। আমরা লিখলাম ফার্স্ট নেম, এটা হচ্ছে কি মূলত ইউজারকে বোঝানোর জন্য, এটা হচ্ছে ফার্স্ট নেম। ক্লিয়ার? যে আমরা বুঝবো যে এই লেবেলটা হচ্ছে এই ইনপুটের জন্য, আমরা এখন দেখলে বুঝবো যে হ্যাঁ আমরা তাহলে এখানে ফার্স্ট নেম লিখবো, এই ফিল্ডে কি লিখবো ফার্স্ট নেম লিখবো। এখন যদি এরকম হয় যে আমাদের ডিজাইনে এরকম যদি থাকে যে ক্লায়েন্ট এই লেবেল ট্যাগটা দেয় নাই, ক্লায়েন্ট এই লেবেল ট্যাগটা দেয় না, যদি আমার কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরকম ফিল্ড এখন বেশি আসতেছে। দেখেন এই যে ফর্মটা দেখতেছেন, এখানে কোনো লেবেল ট্যাগ আছে? দেখেন তো, না স্যার। কোনো লেবেল নাই। এই ভিতরে ফর্মের ভিতরে একটা মানে ওয়ালে, ভেতরের ওয়ালে একটা কিছু প্রিন্ট করা আছে, দেখেন এটা কপি করা যায় না, এটা প্রিন্ট করা। তাহলে এখানে কি হবে, আমরা এরকম কিছু একটা দিতে পারবো ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে এই ফিল্ডটা কিসের জন্য আপনি ইউজ করবেন, সেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আমরা লিখলাম ফার্স্ট নেম। তো দেখেন আমাদের কাজ অনুযায়ী এখানে ফার্স্ট নেম কথাটা ওই যে ভিতরে লেখা হয়ে গেছে, আমরা একটু জুম করে দেখি, ফার্স্ট নেম কথাটা লেখা হয়ে গেছে, বাট এটা কিন্তু কপি হচ্ছে না। আপনি কিছু লিখলেই দেখবেন নাই। কথা বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্টকে বোঝানোর জন্য এই ইনপুট ফিল্ডটাকে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা দুই রকম ওয়ে ফলো করি, একটা হচ্ছে লেবেল ট্যাগ আর একটা হচ্ছে কি প্লেস হোল্ডার। সুন্দর করে খাতায় লিখে ফেলেন, কালকে কিন্তু এইসব প্রশ্ন হবে।
না বলতে পারলে কিন্তু রেগে যাব, খুব রেগে যাব। বোঝা গেছে? ওকে, এবার কথা হচ্ছে, খেয়াল করেন, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট। দেখেন একটা ইনপুট ট্যাগের যে দুইটা জিনিস মাস্ট থাকা লাগে, তার মধ্যে একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে নেম। প্রত্যেকটা ইনপুট ফিল্ডেরই নেম থাকবে। কি থাকবে? প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম থাকবে। আপনি ইনপুট লিখলেই নেম, সে সিলেক্ট হোক, টেক্সট এরিয়া হোক আর ইনপুট ট্যাগ হোক, লিখলেই নেম থাকবে, আলাদা আলাদা নাম হবে। খালি এক জায়গাতে গ্রুপিং হয়, সেটা হচ্ছে আপনার রেডিও বাটনের ক্ষেত্রে গ্রুপিং হয়, সেটা আমরা পরে দেখব। তো কথাটা মনে থাকবে, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম থাকবে। আমরা কি প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আপনাদের নেম পাবো? এরপর থেকে এই নেম ফিল্ডে আপনার কিছু লিখতে হবে না, এটাও জোর দিয়ে বলে দিলাম, এই নেম ফিল্ডে আপনার কিছুই লিখতে হবে না, খালি একটা জায়গায় লিখতে হবে, সেটা হচ্ছে রেডিও বাটনের ক্ষেত্রে। তো আমরা বলে দেব কিভাবে কি। টাইপ, এই ইনপুটটা ইউজারকে বুঝাই ফেলছে অলরেডি, সে ফার্স্ট নেম নেবে। এটা হচ্ছে লেভেল ট্যাগ এবং প্লেস হোল্ডারের সাথে মিল রেখে সে বলতেছে যে এখানে আপনি কি লিখবেন, ফার্স্ট নেম লিখবেন। এবার এই টাইপটা আসলে কি? এই টাইপটা হচ্ছে ইনপুট, একটা ফর্ম কি কালেক্ট করে, ডাটা কালেক্ট করে। কি কালেক্ট করে? ডাটা কালেক্ট করে। এই এই যে ইনফরমেশন, ডাটা মানে তো ইনফরমেশন, তাই না, তথ্য। এই ইনফরমেশনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে ইনফরমেশন গুলোকে, কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন আপনি যদি বলেন যে আমার নাম, সকল নাম টেক্সট ডাটা হিসেবে ধরা হয়েছে। আচ্ছা, যদি বলেন ইমেল অ্যাড্রেস, তাহলে এটাকে টেক্সট না, এটাকে ইমেল অ্যাড্রেস হিসেবেই ধরা হয়েছে। যদি বলে পাসওয়ার্ড, তাহলে এটাকে পাসওয়ার্ড হিসেবেই ধরা হয়েছে। এইভাবে ডাটাগুলোকে বিভিন্ন ভেরিয়েশনে আলাদা করে এই যে ইনপুট টাইপটা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ইনপুট টাইপ। এই কথাটা বোঝেন নাই এমন কেউ আছেন যে এই কথাটা প্যাচ লেগে গেছে, বুঝি নাই? ভাই ওই টাইপটা হচ্ছে নেমেরই টাইপ, তাই তো? না না, ইনপুট ফিল্ড। হ্যাঁ, ইনপুট ফিল্ড হচ্ছে জি ডাটা কালেক্ট করবে না, জি জি। এই ডাটাকে অনেকগুলো ভাগে ভাগ করছে ওরা। ইনপুট ফিল্ড যে এক এক টাইপের ডাটা আচ্ছা আছে, আচ্ছা। যেমন ধরেন টেক্সট আছে, আপনার নাম্বার আছে, সংখ্যা, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস আছে, ইমেল, পাসওয়ার্ড আছে, ফাইল আপলোডের সিস্টেম আছে, তারপরে আপনার কি বলা যায়, ডেটের একটা ফরম্যাট আছে। এগুলোকে কি বলতেছে ও? ডাটা টাইপ। এগুলো কি? ডাটার ধরন, জি আলাদা আলাদা ধরন। এই কোন ইনপুট ফিল্ডটা কোন কাজ করবে, সেটাই টাইপের মধ্যে বলে দিতে হবে, যে কোন ধরনের ইনপুট সে নেবে, কোন ধরনের ডাটা সে নেবে। জি ওকে। শিওর তো? বুঝছেন তো? জি জি ভাই। তাই, সুন্দর। প্রীতিলতা ম্যাডাম বুঝছেন? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ না না বললেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কে আছে কনফিউশন থাকে আমাদের মধ্যে? ভাই এই ডাটাতে কি ইমেজ ইউজ করা যায়? হ্যাঁ, ফাইল, জি আপনি ফর্মে ফাইল আপলোড করেন না, ওটা তো একটা ডাটা, ওটাকে জি ফাইল আচ্ছা। হিসেবে ধরছে। বুঝতে পারছেন? আপনি যে ধরনের জি ডকুমেন্টস আপলোড করেন না কেন, ওটাকে ফাইল হিসেবে ধরছে তারা, ফাইলের ফরম্যাটে ফেলছে আর কি। তো জি এখন আচ্ছা। আমরা এই ডাটা টাইপ অনুযায়ী এই ইনপুটটা টাইপ যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা লিখে থাকি। যেমন ধরেন ফার্স্ট নেম, এটা না নাম্বার, এটা না টেলিফোন নাম্বার, এটা না ইমেল অ্যাড্রেস, এটা না পাসওয়ার্ড,
এটা না ডেট, এটা না ফাইল, কোনো কিছু না। তাহলে এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম, এটা কি টেক্সট। জি টেক্সট ভাইয়া। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে স্যার কতগুলো ডাটা টাইপ আছে আর এতগুলো মনে তো রাখতে পারবো না, কি করা যায় নাকি? আমরা আপনাকে হ্যাঁ ভাইয়া তা তো অবশ্যই। ফাইনালি লিস্ট দিয়ে দিচ্ছি। দেখেন আমরা গুগলে যাচ্ছি, আমরা এখানে লিখলাম ইনপুট টাইপ, ইনপুট টাইপ W3 স্কুল ইনপুট টাইপ চলে আসছে। পাইছেন? জি ভাইয়া। ইনপুট টাইপ, এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা কপি করে নিন। জি আচ্ছা, এখানে গেলে আপনি দেখতে পাবেন অনেকগুলো ইনপুট টাইপ। এই কটাই HTML আপাতত আছে, এর বেশি নাই। আমি একটু বুঝাই দেই এবং লিস্টটা শর্ট করে দেই যে কোনগুলো খুব বেশি দরকার হচ্ছে আমাদের, নাকি? জি ভাইয়া। ওকে, যেমন ধরেন ইনপুট টাইপ বাটন, এটা দরকার হয়, প্রায় সময় দরকার হয়। যেমন ধরেন আপনি সাবমিট বাটন তৈরি করবেন, সাবমিট বাটন তৈরি করবেন, তাহলে ইনপুট টাইপ বাটনটা তখন খুব দরকার। আমরা একটু দেখি ইনপুট টাইপ বাটন। এখানে আমরা ডাবল বিআর দিয়ে একটা ব্রেক লাইন তৈরি করতেছি। আচ্ছা, আমরা একটা কাজ করলাম, ইনপুট লিখলাম, ইনপুট টাইপ হচ্ছে, এটা কোনো নেম দরকার নাই যেহেতু এটা কোনো ডাটা বহন করবে না। ইনপুট টাইপ হচ্ছে বাটন, ওখানে বাটন দেখলাম না? জি আমরা তো জানি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাগ। ইনপুট ট্যাগটা কি? সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ, গুড। আচ্ছা, এই সিঙ্গেল ট্যাগ যেহেতু, আমরা এখানে যদি লিখি, কিছু না লিখি, আমরা এখানে চলে আসি, এখানে একটা বাটন দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ স্যার। এখন জি কথা জি হচ্ছে বাটনে তো আমি লিখতে চাচ্ছি সাবমিট বা রেজিস্ট্রেশন বা সাইন আপ, এরকম লিখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার কি করা উচিত? আমার তো এখানে কোনো কিছু লেখার কিছু দেখতেছি না। আমরা একটা জিনিস জানি যে আপনি ভ্যালুতে যেটা লিখবেন সেটা দেখা যাবে, ঠিক না? জি বাটনের ক্ষেত্রে তাই, ভ্যালুতে লিখলে দেখা যাবে। দেখেন ভ্যালু, সাবমিট, ভ্যালু কি সাবমিট, এখানে ক্লিক করেন, সাবমিট চলে আসছে। জি গুড। তো ইনপুট টাইপটার প্রথমটা আমরা দেখলাম যে যদি আপনি এটা এটা কাজ করেন এইভাবে যে বাটন দেন, তাহলে অবশ্যই ভ্যালু আসবে। বাটনে ভ্যালু ছাড়া কোনো অপশন নাই। আচ্ছা, এরপর আসছে চেক বক্স। আমার কাজটাতে দেখেন চেক বক্স কি কাজ করছে। এই যে চেক বক্স দেখছেন, চেক করা যায়। একটা এগ্রিমেন্টকে আমি মানে একসেপ্ট করতেছি এটা চেক করে, তাই তো? এখানে চেক দিয়ে আমি একটা জি এগ্রিমেন্টকে একসেপ্ট করতেছি। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো বক্স যদি আপনার চোখে বাঁধে, তাহলে অবশ্যই এটা ইনপুট ট্যাগের কোনটা হবে? চেক বক্স হবে। কালারটা দরকার নাই অত, ডেটটা দরকার আছে। যখন আপনার কোনো ফিল্ডে ডেট উল্লেখ করা থাকবে, সেই ইনপুট ফিল্টার আপনি নাম দেবেন কি, টাইপ কি হবে? ডেট। ডেট। আচ্ছা, এটাও দরকার নাই, ডেট লোকাল, অত কিছু দরকার নেই, খুব বেশি দরকার হয় না। ইনপুট টাইপ ইমেল, মানে কি যখন আপনি কোনো ইনপুট টাইপে শুধু ইমেল নিতে চাচ্ছেন, কালেক্ট করতে চাচ্ছেন একটা ইমেল টেমপ্লেট, মানে একটা ইনপুট টাইপ দিয়ে চাচ্ছেন ইমেল, জাস্ট ইমেল কালেক্ট হবে আর কিছু হবে না ওইটা, ওই বক্সটা থেকে, তখন আপনি ডাইরেক্ট ইনপুট টাইপ কি লিখবেন? ইমেল। দেখেন আপনি ডক ফাইল, আপনার ছবি, আপনার ভিডিও ফাইল, আপনার যাবতীয় ফাইল আছে পিসিতে, এগুলো আপনি কোথাও আপলোড দিতে চাচ্ছেন, এরকম একটা ফর্ম তৈরি করবেন। তো আপলোড দিতে গেলে সেই ফাইলটার নাম হবে কি, মানে সেই টাইপটার নাম হবে কি? অনলি ফাইল। বুঝতে পারছেন?
টাইপ হিডেনটা সবসময় আমাদের খুব কম ইউজ করা লাগে, এটা ডেভেলপাররা বেশি ইউজ করে। আচ্ছা, ইমেজটা দরকার নাই, মানটা দরকার নাই, নাম্বারটা দরকার আছে। আপনি একটা অর্ডার ফর্মে গেছেন, অর্ডার ফর্ম, ওখানে আপনি একটা মানে গেঞ্জি কিনতেছেন, আপনি দেখা গেল 2টা গেঞ্জি অর্ডার করবেন, কয়টা অর্ডার ফর্মে? তখন আপনি কোয়ান্টিটি লিখে দিচ্ছেন যে 2, ঠিক কিনা বলেন? এরকম ফিল্ডের জন্য আপনাকে নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে? এরপর দেখেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ডের জন্য রেডিও বাটন, ওই যে গ্রুপ থেকে যে কোনো একটা নিতে গেলে রেডিও বাটন ইউজ করতে হয়। সেখানে কাজ কি, ধরেন জেন্ডার, এটা একটা গ্রুপ তৈরি করা হয়েছে, তাহলে 3 জন বা 4 জন যেটাই আপনি রাখেন না কেন, যে কয়টা অপশন রাখেন না কেন, প্রত্যেকটা অপশনের সাথে প্রত্যেকটা অপশনের নামের সেম মিল থাকতে হবে, প্রত্যেকটা অপশনের নামের সেম মিল থাকতে হবে, বুঝতে পারছেন? এবার দেখেন রেঞ্জ, এটা দরকার নাই অত। রিসেট বাটন, শুধু রিসেট, তার মানে এটা এমন একটা বাটন যে বাটনে আপনি ফর্ম ফিল আপ করতেছেন, কিছু একটা ভুল গেছে, আপনি ওই রিসেট বাটন দিবেন, সাথে সাথে আপনার ফর্মে যত ফিল্ডে যা লেখা ছিল সব মুছে যাবে, ক্লিন হয়ে যাবে ফর্মটা। সার্চ, ইনপুট টাইপ সার্চ, এগুলো কিন্তু আগে ছিল না এত কিছু, এই রিসেন্টলি 5 এ অ্যাড হয়েছে। এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, ইনপুট ফিল্ড না এটা একটা, কি বলেন? জি তাহলে এটার টাইপ হচ্ছে কি, সার্চ। ইনপুট টাইপ সাবমিট, এই যে আমরা একটু আগে দেখলাম সাবমিট, ইনপুট টাইপ সাবমিট যদি লিখি, আমরা যদি এখানে বাটন লিখছিলাম, তারপরে ভ্যালু দিছিলাম, আমরা যদি এখানে লিখি ইনপুট টাইপ সাবমিট, আমরা এটা লিখি, হ্যাঁ, ইনপুট টাইপ সাবমিট, সেক্ষেত্রে ভ্যালুর দরকার আছে কি নাই, মনে হয় নাই। এই যে ইনপুট টাইপ সাবমিট লিখলে সাবমিট কোয়েরি চলে আসে, এবং এখানে আপনি ইচ্ছা করলে ভ্যালু বসায় আপনি ইচ্ছা মতো এই টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারেন, বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আছে কি, টেলিফোন নাম্বারের যদি কোনো ফিল্ড থাকে তাহলে টিইএল, নরমাল ডিফল্ট হিসেবে আপনি যদি কোনো কিছু না দেন তাহলে টেক্সটই থাকে, এই দুটো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার চিন্তা করতে হবে ইউএলটাকে নিয়ে। ধরেন এমন কোনো ওয়েবসাইট আছে যে আপনার নিজের একটা ওয়েবসাইট না থাকলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ফেসবুকে যদি আপনি লাইক পেজ খুলতে যান, তখন এই অপশনটা আছে যে আপনার ওয়েবসাইটের নাম দেন, এরকম যদি ইনপুট ফিল্ড থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ইনপুট ফিল্ডে আপনার এখানে কি আছে, ইউআরএল লিখে দিতে হবে, কারণ আপনি হচ্ছে একটা ঠিকানা অ্যাড্রেস বলতেছেন, রাইট? ইউআরএল, বুঝাতে পারছি কথাটা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, ভাই ওইখানে ইউআরএল এর ঠিকানাটা দিতে হবে তো, নাকি ইউআরএল ইউআরএল লিখতে হবে? না, শুধু ইউআরএলটা লিখে দিলে ওই ইনপুট ফিল্ডে আপনি জি, যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন, ওই ইনপুট ফিল্ডে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো জি। এবার আমি চলে যাচ্ছি একটা ছোট এক্সাম্পল তৈরি করতে, যে আসলে তাহলে আমরা কিভাবে কাজ করব। আমরা দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেমটা আপনার কাছে ওই লিস্ট দেখে কি মনে হয়েছে, কোনটার মধ্যে পড়ে? এটা ও ভাই আপনার টেক্সট টাইপ টেক্সট। টেক্সট হবে, টেক্সট, রাইট, ভেরি নাইস, টেক্সট অলরেডি আছে, জি আমরা এখানে প্লেস হোল্ডার একটু চেঞ্জ করে রাখলাম। এরপর আমরা দিচ্ছি আমি ইমেল, ইমেল, তাহলে এখানে টাইপটা কি হবে? টাইপ হচ্ছে ইমেল। শিওর?
ভেরি গুড। এটা হবে ধরেন পাসওয়ার্ড, এই ফিল্ডটা। হ্যাঁ। আমি যদি প্লেস হোল্ডারটা ইউজ না করি তাহলে কি কোনো খুব সমস্যা ভাইয়া? শুনেন, এটা আপনার ডিজাইনার যদি প্লেস হোল্ডার দিয়ে ডিজাইন করে তাহলে আপনার মাস্ট ইউজ করতে হবে, আপনার এখানে কোনো স্বাধীনতা নাই। আচ্ছা প্লেস হোল্ডার যদি জি জি। ক্লায়েন্ট, এই দেখেন আমার ওয়েবসাইটটা ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, প্লেস হোল্ডার দিয়ে ডিজাইন করছে সে। এখন আমার অন্য কোনো ওয়ে আছে বলেন? এটা লুকিং অপশন। হ্যালো? না না অবশ্যই না, আর এটা লুকিং অপশন দেখায় প্লেস হ্যাঁ হোল্ডার দিয়ে। হ্যাঁ, জি। অতএব আমাকে এটা করতেই হবে। আচ্ছা, পাসওয়ার্ড যখন দিচ্ছি তখন টাইপটা কি হবে? ওই লিস্ট দেখে চিন্তা করেন, পাসওয়ার্ড দিলে টাইপ কি হবে? পাসওয়ার্ড। 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 আচ্ছা, এরপরে যদি আমরা একটা ফাইল তৈরি করি, ফটো আপলোড। ফটো আপলোড মানে এটা একটা ফাইল আপলোড হবে নাকি? তাহলে লিস্ট দেখে বলেন তো এটা কোন টাইপের, কোন টাইপের পরে? ফাইল। ফাইল, ভেরি নাইস। তো এইভাবে দেখেন আমরা একটা ছোট্টখাটো ফর্ম তৈরি করে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। এখানে ইমেল অ্যাড্রেস আপনি উল্টাপাল্টা লিখে যদি এখানে আসেন ধরে বসবে, এই ইমেল অ্যাড্রেস ঠিক করেন। পরে আমরা লিখলাম এক্সাম্পল mm@mm.com, মানে ফরম্যাটটা অ্যাড আর .com থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে কি পরেরটায় ঠিকঠাক আসতে দিচ্ছে। পাসওয়ার্ড লেখার কারণে দেখেন ইউজেস পাসওয়ার্ডের কথা বলতেছে, জেনারেট অটোমেটিক্যালি এটা জেনারেট করতে পারছে পাসওয়ার্ড আপনাকে দিচ্ছে, এটা ব্রাউজার আপনাকে হেল্প করতেছে। দেখেন যে আপনাকে একটা উল্টোপাল্টা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, আবার আপনি চাইলে নিজেও দিতে পারেন। এখানে একটা পাসওয়ার্ড লিখলেন, কিছুই দেখা যাবে না, ঠিক আছে না? ওভারঅল আমরা কি ইনপুট ট্যাগের টাইপটা বুঝছি, তাই বলেন? ইনপুট ট্যাগের টাইপ নিয়ে কোনো ঝামেলা আছে? ক্লিয়ার। সবাই ক্লিয়ার? জি কই সবাই জি ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। মামুন বুঝছে তাহলে? জি স্যার। ক্লিয়ার। আমার আমার ভাইকনা মামুনকে নিয়ে একটু মাঝে মাঝে প্রেসারে থাকি, মামুন বুঝছে যখন সব ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটা হিডেনটার ব্যাপারে জানতে ভাই, চাই। আমরা বলছি একসাথে ব্লগ করার জন্য, আমার এখানে আসার জন্য। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো হয়। আচ্ছা রাফির ভাই, হিডেনটা একদিন নিয়ে আসলো এখন না। আর প্রশ্ন করেন না, যখন প্রথম ক্লাসে আপনারা জি। ফর্মের গ্যাপ মানে গ্যাপিং থেকে গেছে, এখন আর হিডেন জানার কোনো সুযোগ আপাতত নাই। আপাতত আপনি যে কটা বলছি এই কটা জেনে নাড়াচাড়া করেন, আর যখন আপনি কাজ করা শুরু করতেছেন বা কাজ করবেন বা ডিপ লেভেল চিন্তা করবেন তখন এই আর বাকি ফিল্ডগুলো সম্পর্কে আপনি ধারণা নিয়ে নিবেন, সমস্যা নাই। বুঝতে পারছেন রাফির ভাই? ওকে ওকে, ঠিক আছে। ওকে, এখন প্রেশার নেওয়া যাবে না কোনো। স্যার, ম্যাডাম বলেন। স্যার আমার না 4:45 থেকে আমার ভার্সিটির একটা ছোট একটা পরীক্ষা আছে। চলে যেতে হবে। স্যার 4:45টার দিকে আমার একটু লিভ নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো উম, এখন কথা হচ্ছে খেয়াল করেন, আমরা আগামী কালকে যদি সুযোগ আমরা আপনারা সবাই যদি ক্লাস পুরোনো ভিডিওটাই দেখেন তাহলে আমাকে কষ্ট করা লাগবে না, আমার মনে হয় যা যে সিলেক্ট ট্যাগ মনে আছে, সিলেক্ট আর টেক্সট এরিয়া, এই দুটো আপনারা দেখে আসবেন খুব ভালো করে। সিলেক্ট আর টেক্সট এরিয়া, বুঝতে পারছেন কথাটা? প্রত্যেকটা ওয়ার্ড শুনবেন, ওখানে আমি কি কি বলছি প্রত্যেকটা ওয়ার্ড শুনবেন ঠান্ডা মাথায়, এবং 5 বার প্র্যাকটিস করবেন। কয়বার? 5 বার। টাইপিং স্পিড ফাস্ট করতে হবে।
বুঝা গেছে? তাহলে আপনি কাজ জানবেন কিন্তু কাজ উঠায় দিতে গেলে অনেক হ্যাম্পারিং হবে, টাইপিং স্পিড বাড়াতে হবে সবার। আচ্ছা, আরেকটা কথা বলতেছিলাম, আমি এখানে একটু দেখাই যাই, আপনারা প্র্যাকটিস করে আসবেন। সবাইকে বলতেছি কিন্তু কথাটা, দেখেন জেন্ডার, মেল ফিমেল আদার্স, এটা একটা গ্রুপ। দেখেন এরকম কিছু ফর্মের মধ্যে কিছু জিনিস চলে আসবে, যেটা একটা গ্রুপ। এটা কি একটা গ্রুপ? এই জেন্ডারের যে ফিল্ড আছে এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন আপনি। আপনি কি দুইটা নিতে পারবেন? আমি মেল এবং আদার্স, এটা কি সম্ভব বলেন? যে কোনো একটাই আপনাকে না ভাই। নিতে হবে। যখনই যে কোনো একটাই আপনাকে নিতে হবে তখন আমরা রেডিও বাটনটাকে সিলেক্ট করি। ইনপুট টাইপ কি হবে? রেডিও। এবং এই তিনজনের জন্য তিনটা ইনপুট ফিল্ড হবে। একটা ইনপুট ফিল্ড, একটা ইনপুট ফিল্ড, আবার একটা ইনপুট ফিল্ড। তিনজনের জন্য তিনটা ইনপুট ফিল্ডও লিখতে হবে। তিনটা লেভেলের জন্য তিনটা ইনপুট ফিল্ড আপনাকে লিখতে হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি এই একটার নাম নেম জি দেই, এই একমাত্র জায়গা আছে যেখানে আপনাকে নেম নিয়ে কাজ করতেই হবে। জি দেন, তাহলে এটা কি হবে? এটাও জি, এটাও জি। দেখেন আমরা যে কথা বলছি, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের আপনি নেম অ্যাট্রিবিউট ইউজ করবেন, কোনো নেমের সাথে কোনো নেম মিলবে না। খালি এই গ্রুপে আসলে, এই ধরনের গ্রুপ যেটা আছে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা আপনি নিচ্ছেন, তারপর আপনার জেন্ডার দেখতেছেন, অন্য কোনো অপশন তৈরি করতেছেন, যে কোনো একটা নেওয়া যাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে আমরা নেমগুলো পুরো সেম রাখবো, নেমগুলো পুরো সেম রাখবো, কাজটা ঠিক মতো হচ্ছে কিনা তাই দেখার জন্য। এর ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে, এর ভ্যালু বসবে কি বসবে না, এটা আপনার আমার বিষয় না। বুঝতে পারছেন কথাটা? হ্যালো? জি ভাই বুঝছি। তাহলে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন যে এই গ্রুপের যে কাজটা আছে, যে সায়েন্স আর্টস কমার্স, মেল ফিমেল আদার্স, এই ধরনের যে গ্রুপ আছে যে কোনো একটা নেবেন, সেখানে আপনি তিনটা ফিল্ড বানাবেন ইনপুট, প্রত্যেকটা ফিল্ডের নাম সেম হবে। ধরেন আপনি এই গ্রুপটার নাম দিলেন হচ্ছে জি, জেন্ডারের নাম দিলেন কি জি, তাহলে তিনজনই জি হবে, যে কোনো একটা সিলেক্ট হবে তাই। আর পরেরটা দেখা যাচ্ছে আপনি সায়েন্স আর্টস কমার্স এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সায়েন্স আর্টস কমার্স, এই তিনটার জন্য আপনি আবার তিনটা ফিল্ড বানাবেন। ইনপুট ফিল্ড টাইপ হচ্ছে কি রেডিও, টাইপ রেডিও, তিনটা বানালেন। এই তিনটা আবার ধরেন আপনি দেখলেন এডুকেশনের ইডিইউ লিখে রাখলেন, মানে নেমটা দিলেন কি ইডিইউ, তাহলে তিনজনের নামই ইডিইউ দিতে হবে, কারণ এই তিনজনের মধ্যে একজন সিলেক্ট হবে। বুঝাতে পারছি কথাটা? সংক্ষেপে গেলাম কারণ এইটুকু হচ্ছে আপনার বাসার কাজ, ভালো মতো বুঝে আসা। ভিডিওটা দেখবেন, এটা তো দেখবেনই, সাথে পুরানো ভিডিওটা খুব ভালো মতো দেখবেন যারা চান ডেভেলপ করতে। আর নালে জাস্ট রেডিও বাটনের ফিল্ডটুকু আপনারা দেখে আসবেন খুব ভালো করে সাথে। স্যার স্যার বলেন স্যার। স্যার যে রেজিস্ট্রেশন ফর্ম যে লিখছেন স্যার, যে বর্ডারের সাথেই, ওটা স্যার মুভ করা যাবে? ওটা হচ্ছে এটা ব্লক লেভেল ট্যাগ, বুঝছেন? লিজেন্ড ট্যাগটা আপনি রাইটে নিতে পারবেন, সেন্টারে নিতে পারবেন, লেফটে রাখতে পারবেন। এইভাবে দেখেন, অ্যালাইন, অ্যালাইন রাইট, রাইটে চলে গেছে, দেখছেন? জি স্যার। এটা আছে। আর কার কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা শর্ট একটা ব্রেক ভাই নেব। রেজিস্ট্রেশন ফর্মটা, হ্যাঁ, ভাই রেজিস্ট্রেশন ফর্মটা যে লিখলাম আমরা, ওর থেকে আরেকটু নিচে নামাতে চাই।
নরমাল ভাবে রাখতে চান, রাইট? সেক্ষেত্রে কি করতে হবে? নরমাল ভাবে রাখতে চান তো? জি জি, সেক্ষেত্রে তো আমি বলছি প্রথমের ভিডিওটার প্রথমে দেখবেন, তাহলে মানে পাবেন। ওই দাগের নিচে থাকবে আর কি। প্রথম ভিডিওটা যদি দেখেন, মানে এই ভিডিওটা যদি দেখেন প্রথম থেকে, তাহলে ওখানে খুব ভালো মতো বলে দেওয়া আছে জি আচ্ছা যে আপনি নরমাল একটা বক্সের মধ্যে ফর্মটা রাখবেন। সেই ফর্মের মধ্যে কোনো ফিল্ড সেট ট্যাগ আসার দরকার নাই। লিজেন্ড এমনিই মাঝখানে থাকবে যেভাবে আপনি জি চাচ্ছেন। আর ফিল্ড সেট পাইলেও ওরকম করে, ফিল্ড সেট না থাকলেও কিছু করে না, নরমাল থাকে। জি জি আচ্ছা, ওকে ভাইয়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর ফর্মের এইটুকু? আগামীকালকে রেডিও বাটন সাথে দেখে আসবেন, কি বলে এটারে, রেডিও বাটনের সাথে দেখে আসবেন হচ্ছে সিলেক্ট ট্যাগ, আর সাথে দেখে আসবেন হচ্ছে টেক্সট এরিয়া। আগামীকালকে ফর্ম দিয়ে সুন্দর একটা পরীক্ষা হবে। আচ্ছা, একটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন এখন না থেকে থাকে, তাহলে আমরা একটা শর্ট ব্রেক নিব। এই ব্রেকের পরে আমরা ফিরে এসে আমরা জাভা স্ক্রিপ্টের ক্লাসটা একটু কন্টিনিউ করব। স্যার ব্রেকের পরে আমি তো আমরা আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিটেইলস। গতকালকে টুকটাক জেনে গেছিলাম ভেরিয়েবলটা কি, আজকে দেখে যাবো ডিটেইলস ভাবে কতভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কতভাবে অ্যাসাইন করা যায়, আহ, কোন অপারেটরটা অ্যাসাইনের কাজ করতেছে, সিমিলার আর কি কি আছে, এই বিষয়গুলো একটু জানবো। ভেরিয়েবল, কই গেল? ভেরিয়েবল আসলে কি, কে কে বলতে পারবেন এটা কি ভেরিয়েবল? আমি যদি গত ক্লাসে আলোচনা করে থাকি তো একটু আমাকে একটু বলেন যে ভেরিয়েবলটা আসলে কি। ভেরিয়েবল ভাই একটা প্যাকেট যেখানে কিছু রাখা যায়, গুড, স্টোর করে, ভেরি এরকম নাইস। একটা কিছু। এক কথায় খুব সুন্দর একটা উত্তর। বিষয়টা হচ্ছে, আমরা যে বিষয়গুলো আলোচনা করে যাচ্ছি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি তে কিন্তু সেম সেম জিনিসগুলোই আছে, একরকম প্রায়। ভেরিয়েবল সেখানেও আছে, কি দিয়ে কি। তো মনে করেন আমরা যতটুকু শিখে যাচ্ছি এটা শিখতেই হবে, এই যতটুকু জানতেছি। এরপরে যখন আমরা অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব, তখন এইগুলোর উপরে ভর করে আমরা কিন্তু সামনে আগাবো, ঠিক আছে? তো এই জন্য আমরা এই জিনিসগুলো একটু জোর দিয়ে জেনে যাচ্ছি যে ভেরিয়েবলটা আসলে কি। দেখা যাবে আমরা একরকম ভেরিয়েবল লেখা শিখে গেলাম, একটা জনের প্রোগ্রাম নামাইছি, সেখানে ভেরিয়েবল অন্যভাবে লেখা, আমি বুঝতেই পারতেছি না ভেরিয়েবল কোনটা। এরকম হতে পারে, ঠিক আছে? এটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা যদি কোনো ভেরিয়েবল মানে এমনি ডিক্লেয়ার করে রাখি, যেমন var x, যদি এভাবে লিখে রাখি, তাহলে যদি আমি পরবর্তী ইউজও না করি, তাও কি স্টোরেজ দখল করবে? একটা ভেরিয়েবল যখনই আপনি ডিক্লেয়ার করবেন তখনই সেটা মেমোরি দখল করবে। এখন কথা হচ্ছে ওর মধ্যে স্টোর রাখবেন আপনি পরবর্তীতে, কিন্তু জি কথা ভাই। হচ্ছে আপনি যখন ডিক্লেয়ার করবেন তখনই একটা ছোট করে হলেও মেমোরি দখল করে নেবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে জি ভেরিয়েবল ভাই। ডিক্লেয়ারের ব্যাপারটা। দেখেন এখানে বলতেছে যে কি, যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস আর containers for storing data values। এখানে ভেরিয়েবল বলতেছি আমরা এরকম, আমরা বীজগণিতের কাজ করছি না, বীজগণিত x সমান সমান 506, y সমান সমান 1120 ধরলাম, এই বিষয়গুলো এগুলোকে চলক বলে, তাই না? চলক বলে বা রাশিমালা বলে। এখানে ভেরিয়েবলটা দ্যাটস ইট, আর কিছু না। বীজগণিতের সাথে এখানে হুবহু মিল আছে। এখানে কি হয়েছে, ভেরিয়েবল মানে হচ্ছে একটা রাশিমালা যেখানে আপনি ভ্যালু স্টোর করতে পারবেন, যেখানে আপনি কি করতে পারবেন, ডাটা স্টোর করতে পারবেন। এই ডাটাকে আমরা ভ্যালু বলতেছি আর কি, ভেরিয়েবলের ভ্যালুকে আমরা ডাটা বলতেছি। আমাদের কাজ হচ্ছে, প্রোগ্রামের কাজ হচ্ছে এই ডাটা, বিভিন্ন রকমের ডাটা নিয়ে কাজ করা। বিভিন্ন রকমের ডাটা নিয়ে আমাদের কাজ করা হচ্ছে প্রোগ্রামারদের কাজ। অনেক রকম ডাটা আছে, সেই ডাটা টাইপ গুলো নিয়ে আমাদের কাজ।
তো এগুলোকে আমরা কি করি, ডাটাগুলো অনেক বড় বড় থাকে, অনেক সময় দেখা গেছে আমার নাম এরকম, যে ভেরিয়েবলটা আসলে কেন দরকার আমরা যদি একটু এভাবে দেখি, আমার নাম রয়েছে এমডি মুরাদ খান, এর থেকে বড় অনেক নামও আছে, আছে না? কিন্তু আমি যদি বলি যে এমডি মুরাদ খান, আমি ধরলাম যে এক্স সমান সমান এমডি মুরাদ খান, তাহলে এরপরে আমি যতবার এক্স কে ডাকবো ততবার কি বুঝাবে, ততবার কি বুঝাবে বলেন? এক্স মানে হচ্ছে এমডি মুরাদ খান, ঠিক কিনা? এখন আমি মুরাদ খান। এখন যতবার আমি কাজ করব, যতবার এমডি মুরাদ খানকে দরকার হবে আমি শুধু এক্স বললেই হচ্ছে, আর কিছু বলা লাগবে না, ঠিক তো? তো দেখেন এটা কিন্তু একটা ডাটা ছিল, এটা একটা ইনফরমেশন ছিল, এটা কি ছিল, এটা একটা ইনফরমেশন ছিল, ডাটা ছিল। এই ডাটাটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মাধ্যমে, একটা রাশিমালার মধ্যে রেখে দিলাম, এবং ওই রাশিমালাটাকে নিয়ে আমি কাজ করতেছি, অঙ্ক করতেছি, লাস্টে যাই বলতেছি যে অ্যান্সারটা কি হবে, তাই তো? এটা হচ্ছে ভেরিয়েবল। আর ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কোনটা, যেটা আমরা অ্যাসাইন করতেছি। অ্যাসাইন করে কি করে, হ্যালো, অ্যাসাইন করতেছে কি করে, এই যে ভেরিয়েবলটার নাম লেখার পরে একটা সিঙ্গেল ইকুয়াল দিচ্ছি, একটা সিঙ্গেল ইকুয়াল। এটা দেওয়া মানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতেছি, মানে দিচ্ছি, ভেরিয়েবলের ভ্যালু দিচ্ছি, বসাচ্ছি, স্টোর করতেছি। তো এখানে আমরা যদি সিরিয়াল ওয়াইজ ওদের কথা বলতো আমরা যাই, দেখো দেখেন, ইন দিস এক্সাম্পল এক্স ওয়াই এন্ড Sir. জেড আর ভেরিয়েবলস। বলেন। আপনার স্ক্রিনটা আঁকতেছিল। এখন ক্লিয়ার হয়েছে? স্যার এখন তো দেখা যাচ্ছে। ওয়েট, আমি একটু একটা কাজ করে নিই, চালু করছি। আচ্ছা, এখানে লিখতে হয়, প্রথমেই লিখতে হচ্ছে ভার। কি লিখতে হয়? ভার। ভার মানে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের কিছু একটা এখানে আমরা করতেছি। তো ভার লেখার পরে আমরা কি করলাম, এক্স লিখলাম, সেমিকোলন দিলাম, তার মানে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, বাট এই ভেরিয়েবলে কোনো ভ্যালু এখনো অ্যাসাইন আমরা করি নাই। আমরা পরবর্তীতে দেখা গেল এই কাজটা করব, যে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করব। এখন কথা হচ্ছে স্যার ভ্যালু যখন অ্যাসাইন করি নাই, ভেরিয়েবল আনার দরকার কি, নাকি প্রশ্ন আছে না? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। প্রশ্ন হচ্ছে ভ্যালু যখন আমার জি, এখন শুনতে দরকার পাচ্ছি। নাই, ভ্যালু যখন আমার এখন দরকার নাই, ভেরিয়েবল কেন আমি ডিক্লেয়ার করে রাখবো? আচ্ছা, আমরা যখন ডাইনামিক কোনো প্রোগ্রাম করব তখন ভ্যালুগুলো আমরা দেই না। ডাইনামিক যখন কোনো প্রোগ্রাম করব তখন ভ্যালুগুলো আসলে আমরা দেই না, এগুলো কি হয়, ইনপুটের মাধ্যমে ভ্যালুগুলো পাওয়া যায়। যেমন ধরেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইনপুট দিলেন, আপনি রেজিস্ট্রেশন করতেছেন, এই রেজিস্ট্রেশন মানে সাইন ইন করতেছেন, এই সাইন ইন করার যে প্রসেসটা প্রোগ্রামিং এ করা থাকে পিএইচপি, এটা কি করে, আপনি যে দুইটা ভ্যালু পুট করলেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা যখন গেল তখন ভেরিয়েবলে ভ্যালু পড়লো, তার আগ পর্যন্ত ভেরিয়েবলে ফাঁকা থাকে, তার আগ পর্যন্ত ভেরিয়েবল কি থাকে, ফাঁকা থাকে। ঠিক সেরকম বিভিন্ন কারণেই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ডাইনামিক কাজ করতে গেলে কখন কোন ভ্যালুটা আসবে এটা নির্ভর করতেছে ইউজারের উপরে বা কোনো সেটিংস এর উপরে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় আমরা জানি যে এই জিনিসগুলো আমাদের কাছে আসবে, সেইগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। তো সেইগুলোকে ধরার জন্য আগে থেকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি। একটু ধারণা দিলাম জাস্ট, ওইদিকে আমরা এখন না যাই, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কি করে হয় সেটা দেখলাম। এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, আপনি এর মধ্যে এখন ডাটা রাখতে পারবেন। আচ্ছা, যদি আপনি বলেন যে মাল্টি ভেরিয়েবল ডিক্লেয়ার কি করে করা যায়, দেখেন এক্স কমা ওয়াই কমা জেড, লাস্টে যায় সেমিকোলন, সেমিকোলন মানে শেষ, ভার লেখার পরে এক্স ওয়াই জেড এইভাবে যদি আপনি লেখেন, তাহলে কি হলো, আপনি তিনটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলেন। এবার আপনি তিনটা ভেরিয়েবলকে এইভাবে ভ্যালু দিতে পারেন পরে।
এক্স, দেখেন এবার কিন্তু var লিখতেছি না, var যা লেখার উপরে লিখে দিছি var এক্স সমান সমান আমরা দিলাম 100, ওয়াই আমরা দিলাম 500, জেড আমরা দিলাম এক্স প্লাস ওয়াই। এর মানে কি দেখেন, আমরা এক্স এর মান বসালাম, অ্যাসাইন করলাম, এই একটা সিঙ্গেল ইকুয়াল দিয়ে আমরা অ্যাসাইন করলাম, মান বসালাম 100, ওয়াই এর মান বসালাম 500 এবং জেড এর মান হচ্ছে কি এক্স আর ওয়াই এর যোগফলটা হচ্ছে জেড এর মান। এইভাবে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু পুট করতে পারেন, একটু লিখে নেবেন যাদের দরকার হবে। আবার আপনি আরেকভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এই তিনটাকে আপনি আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। var x, var y, var z। আপনি এইভাবেও তিনটা ভেরিয়েবলকে আলাদা আলাদা ডিক্লেয়ার করতে পারেন, বুঝতে পারছেন? এই তিনটাকে আবার একসাথে ভেরিয়েবল ডিক্লেয়ার উইথ ভ্যালু আপনি দিয়ে দিতে পারেন একই সাথে, এটা আপনি করতে পারেন। সেটা কিভাবে? এইভাবে var x সমান 100, var y সমান 500, var z সমান x প্লাস y। আপনি এইভাবেও ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবেন উইথ ভ্যালু, একসাথে সেট করে দিলেন। বুঝাতে পারছি? হ্যালো, শুনতে জি ভাইয়া। পাচ্ছেন? হ্যাঁ, Yes, sir. একটা সিঙ্গেল লাইনে আপনি মাল্টি ভ্যালু ভেরিয়েবল সহ ডিক্লেয়ার করতে পারেন, একটা সিঙ্গেল লাইনেও মাল্টি ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন উইথ ভ্যালু। এই বিষয়গুলো যদি না জানা থাকে, দেখা গেল আমরা প্রোগ্রামের যে কোনো একজনের কোড নামাইছি, সে কোন ভাবে ডিক্লেয়ার করছে আমরা জানি না, ওটা দেখে আমাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে যে এটা তাহলে কিভাবে কি হলো, ঠিক না? এই জন্য আমাদের কষ্ট করা আর কি। আমি মুছে দিব এটা। ভাইয়া এই যে ভেরিয়েবলের, হ্যাঁ ওর জি ভাই। বলেন। হ্যালো, ভাইয়া, হ্যাঁ এই যে ভেরিয়েবলের এই যে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে var, ভার, এভাবে লিখতে হবে তাই তো? হ্যাঁ দেখেন এই জায়গায় আমি ভার লিখছিলাম, তাই আর না? এক্স কমা দিয়ে কি আপনার স্পেস? জি এক্স 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 লিখে একটা আপনি কমা দিয়ে একটা স্পেস দিলে আমরা আলাদা একটা ওয়ার্ড আর একটা ভেরিয়েবল বুঝবো। এখন এই ভেরিয়েবলটাকে আমরা দেখছেন এখানকার সেটিংস এ দেখেন, জি আচ্ছা ওকে ভাইয়া। একবার var লিখে এক্স ওয়াই জেড লিখে দিছি, তারপরে আর var লিখি নাই, কিন্তু অটোমেটিক্যালি আমি কি করছি এক্স ওয়াই জেড বলে মান বসাই দিছি। এখানে আলাদাভাবে আপনি এই তিনজনকে জি আবার আপনি আলাদাভাবে এখানে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার এইভাবে করতে পারতেন, এবং একসাথে আবার তিনজনকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারতেন। আবার দেখেন একই সাথে আপনি কি করতে পারেন, আপনি একসাথে ঠিক এইভাবে কাজটা করতে পারতেন সিঙ্গেল লাইনের মধ্যে। দেখেন শুধু প্রথমে লিখবেন কি var, শুধু লিখবেন var, তারপর লিখবেন x সমান 100 কমা y সমান
500 কমা জেড সমান এক্স প্লাস ওয়াই। লাস্টেরটা হচ্ছে সেমিকোলন, মানে এই স্টেটমেন্টটা শেষ হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেন, একবার var লিখলাম এবং এক্স ওয়াই জেড টোটাল 3টা ভেরিয়েবলের ভ্যালুও সেট করে দিলাম একই লাইনের মধ্যে। বুঝতে পারছেন কথাটা? Good. জি ভাইয়া, তাহলে ওই ভাড়া ভেরিয়েবলটা 3 ভাবে লেখা যাচ্ছে তাই তো ভাইয়া? হ্যাঁ 3 ভাবে লেখা যাচ্ছে, এটা আপাতত জানা মতে 3 ভাবে লেখা যাচ্ছে, আবার কোন ভাবে লেখা যায় সামনে যায় দেখা যাক। ঠিক আছে? না আমরা তো একদম নতুন আর কি, সেই কারণে কিন্তু অনেক তো প্রশ্ন আর কি। অবশ্যই প্রশ্ন করলে আমি অনেক কিছু শিখি। আপনারা প্রশ্ন করলে অনেক সময় দেখা যায় এই জিনিসটা আমার মাথায় থাকে না, আমি আবার সার্চ করি বিষয়টা নিয়ে। বুঝতে পারছেন? ওকে, ভেরিয়েবল জি কি করে লেখে আমরা এটা জিনিস দেখলাম, এবং এই ভেরিয়েবলটাকে আমরা যদি কি করে শো করতে হয় সেটা যদি আমরা একটু দেখি কিভাবে শো হয়, এটা আমরা দেখতে পারি, তাই না? আমরা সিম্পল ভাবে একটা শর্ট কোড করি, রাইট? ধরেন জি ভাইয়া। আমরা এখানে লিখলাম স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি কাজটা করতেছি, দেখেন, কারণ আমি তো ডিরেক্ট এখানে কোড লিখলে হবে না, এক্স ওয়াই লিখলে হবে। এটা কি এইচটিএমএল ফাইল নাকি জাভা স্ক্রিপ্ট বলেন তো? এটা কি ফাইল, জাভা স্ক্রিপ্ট না এইচটিএমএল? HTML ফাইল। এখানে ডিরেক্ট কিছু লেখা যাবে না, যাবে? আমাকে স্ক্রিপ্ট ট্যাগ লিখে নিতে হবে। হ্যালো, কি বলেন? স্ক্রিন দেখা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কি করতেছি, একটা জাভা স্ক্রিপ্টের একটা কোড লিখে নিলাম, এটা দরকার নাই। আমরা এখানে লিখলাম var সমান x, আমরা এখানে লিখলাম কি অ্যাসাইন করতেছি কি ধরেন 100 লিখলাম, একটা কিছু কমপ্লিট করলাম, তাই না? আমরা সংক্ষেপেরটা লিখি, তাই না? কমা, তাহলে y সমান কত, 500। আচ্ছা, তারপরে কমা z সমান, আমরা এখানে কি বললাম, y মাইনাস x দিলাম। এবার দিয়ে বললাম কি যে এটা হচ্ছে কি হলো, সেমিকোলন দিয়ে শেষ করে দিছি। কমপ্লিট স্টেটমেন্ট একটা কমপ্লিট এক লাইনে করে ফেলছি। আপনারা যতগুলো ভেরিয়েবল লেখার সিস্টেম দেখছেন এটা তো বুঝছেন যে এটা কি লেখা, তাই তো? জি ভাইয়া। ওকে, জি এখন যদি আমরা এরকম বলি, এখানে লেখা ছিল পি, পি পি ট্যাগ আইডি, মনে আছে আইডি লিখতেছিলাম কেন, চেক, আইডি হচ্ছে চেকের নাম দিলাম, এখানে কিন্তু কিছু লেখা নাই আছে। এবার আমরা লিখতেছি নিচে এসে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, না আইডি হবে, আইডি। আইডি কোনটা, চেক। তারপর বলতেছে কি ওর ভিতরে লিখবেন ডট ইনার এইচটিএমএল সমান 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 সমান, আমরা কি বলতেছি, জেড লিখবে, কি লিখবে,
ভ্যালু। জেড এর ভ্যালু। জেড লিখবে। এবার আপনি যদি বলেন যে না এইভাবে না, একটু অন্যভাবে লেখেন, না এটাই লিখে দিই, দেখি কি হয়। কই গেল এটা? এখানে ওপেন করা আছে আমাদের না? কত 400 দেখাচ্ছে। এটা কিসের মধ্যে দেখাচ্ছে দেখেন, ওই সেই চেক, ওই সেই চেকের মধ্যে দেখা যাচ্ছে দেখেন, কিন্তু স্ক্রিপ্ট এখানে লেখা ছিল। ওভারঅল আপনি কি দেখতে পেলেন, ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার হলো এবং গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে এইচটিএমএল এর মধ্যে আমি এখানে কিভাবে লিখে দিলাম। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে এই ভেরিয়েবল কি করে ধরে আর সেটাকে আবার কিভাবে আমরা পাস করে পেজের মধ্যে দেখাতে পারি। বুঝতে পারছেন? হ্যালো, জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, আহ, আমরা তো টুকটাক সাধারণভাবে আলোচনা করে গেলাম। যেমন ধরেন আমরা ভেরিয়েবল, ভেরিয়েবল কি করে লেখে, মানে নিয়ম কি আছে এটা আমরা একটু জেনে নেই। যেমন ধরেন ভেরিয়েবল কিন্তু কেস সেনসিটিভ। আমি কি মুছে দেবো এগুলো? মুছে দিই নাকি? জি ভাইয়া। জি ভাই মুসলিম। ভেরিয়েবল হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কিরকম? সবার আগে বলতে হবে আইডেন্টিফায়ার। ভেরিয়েবলের কে আমরা অন্যভাবে বলতে পারতেছি এটা আইডেন্টিফায়ার। এটা কি? একটা আইডেন্টিফায়ার। প্রত্যেকটা ভেরিয়েবলের ইউনিক নাম হবে। প্রত্যেকটা ভেরিয়েবলের কি হবে? ইউনিক নাম হবে। এটাই হচ্ছে আইডেন্টিফায়ার এক একটা ভেরিয়েবলের। যেমন এই যে ভেরিয়েবলটা আপনি লিখতেছেন, এটা ফার্স্ট কথা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের কোনো রুলস, মানে জাভাস্ক্রিপ্টের কোনো রিজার্ভ ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের নামের মিল থাকতে পারবে না। এই যে বিষয়গুলো এখানে যদি সিরিয়াল অনুযায়ী দেখি, খুব সুন্দর করে এরা বলছে। এই যেখানে বলছে যে অ্যালজেব্রা কি করে করতেন, ঠিক সেরকম একটা উদাহরণ এরা দিয়ে দিছে। প্রাইস 5, প্রাইস 2 6, টোটাল কত 5 আর 6 যোগ করে দিছে। এই আইডেন্টিফায়ারের ব্যাপারে বলতেছে দেখেন, অল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস মাস্ট বি আইডেন্টিফাইড উইথ ইউনিক নেম। এটা একটা ইউনিক নেম হবে জাভাস্ক্রিপ্টের এই ভেরিয়েবল গুলো। দিস ইউনিক নেমস আর কল্ড আইডেন্টিফায়ার। এই আলাদা আলাদা যে নাম দিচ্ছেন এটাকে আইডেন্টিফায়ার বলতেছে। আচ্ছা এখানে দেখেন নেমস ক্যান কন্টেইন লেটার, মানে কি আপনার এই জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেম দিবেন সেটা লেটার হতে পারে, ডিজিট হতে পারে, আন্ডারস্কোর হতে পারে এন্ড ডলার সাইন হতে পারে। কয়টা জিনিস হতে পারে? লেটার, ডিজিট, আন্ডারস্কোর, ডলার সাইন। নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার। অবশ্যই লেটার দিয়ে শুরু হবে। অবশ্যই কি দিয়ে শুরু হবে? লেটার, মানে ডিজিট দিয়ে শুরু হবে না, অবশ্যই লেটার দিয়ে শুরু হবে। নেমস ক্যান অলসো বিগিন উইথ কি? ডলার এন্ড আন্ডারস্কোর, বাট উই উইল নট ইউজ ইট ইন দিস টিউটোরিয়াল। মানে তারা এই টিউটোরিয়াল এটা ইউজ করে নাই, বাট আপনি ডলারের নাম দিয়ে, শুধু ডলার দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবল আপনি বানাতে পারেন। যেমন ধরেন শুধু ডলার সাইন দিলেন আর কিছু নাই, এটা একটা ভেরিয়েবল। শুধু আন্ডারস্কোর দিলেন, এটা একটা ভেরিয়েবল। আচ্ছা নেমস আর কেস সেনসিটিভ, মানে ওয়াই এন্ড ওয়াই এই দুটো ডিফারেন্ট ভেরিয়েবল। এটা একটু বুঝাই বলি। এই যে ওয়াইটা দেখতে পাচ্ছেন আর এই যে ওয়াইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা এক না, এই দুইটা ভেরিয়েবল। এই দুইটাকে এক করা যাবে না। যেমন ধরেন আপনি ভেরিয়েবল লিখলেন হচ্ছে ছোট হাতের স্মল লেটারের ওয়াই, আপনি কল করার সময় করতেছেন বড় হাতের ওয়াই, তখন কাজ হবে না। কিন্তু বুঝাতে পারছি কথাটা? সেম, যে নামে কল করবেন সেই নামেই আপনাকে ডাকতে হবে। তারপর আজকে রিজার্ভ ওয়ার্ড, যেটা আমি বলে দিছি যে আপনি কোনোভাবেই জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যাপারে এখানে একটু হালকা ধারণা দিছে। দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাটা টাইপ, হ্যাঁ, অপারেটরস, এখানে অনেকগুলো মানে ট্যাবই তৈরি করে দিছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। আর এখানে তাহলে একটু সারাংশ হালকা দিছে তারা, যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কি। জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ সম্পর্কে একটুখানি বলছে এখানে।
অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি দেখেন, এটা সিঙ্গেল ইকুয়াল সবসময়ের জন্যই একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ছাড়া আর কিছুই না। মানে অ্যাসাইনমেন্ট মানে কি, আপনি কিছু অ্যাসাইন করতেছেন, কোনো কিছুর মান ধরতেছেন, এটারই অ্যাসাইনমেন্ট বলে। আমরা যে এক্স ইকুয়াল 10 মানে হচ্ছে কি এক্স এর মান 10, এই মান ধরাটাই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, আর কিছু না। বুঝাতে পারতেছি কথাটা? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, যখনই একটা সিঙ্গেল ইকুয়াল থাকবে আপনি বুঝবেন তার রাশিমালায় আপনি মান দিচ্ছেন, এটাই হচ্ছে কাজ। বুঝতে পারছেন কথাটা? হ্যালো, হ্যাঁ ভাই আচ্ছা, এখানে এখানে এই অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে একটু আরো ডিটেইলস একটুখানি বলে যাওয়া যায়। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর না, এক্স সমান সমান 10, এখানে এই সমান সমানটা হচ্ছে কি, এখানে সমান সমানটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এক্স কে অ্যাসাইন করতেছে 10, তাই তো? এক্স এর যে আপনার ভেরিয়েবলটা তার ভিতরে 10 মানে ভ্যালু স্টোর করতেছে, এরপর থেকে এক্স ডাকলেই কাজ হবে। এবার কথা হচ্ছে ইকুয়াল কিন্তু ডাবল আছে, ট্রিপল আছে, এই দুটার মানে কি তাহলে? যদি যখন বলা হবে যে আপনি কোনো শর্তে যাচ্ছেন, শর্ত, বুঝতে পারছেন, যে এরকম এক্স সমান সমান ওয়াই, আমরা বলি না এক্স সমান ওয়াই মানে হচ্ছে এক্স এর মান ওয়াই, আর এক্স সমান সমান ওয়াই মানে হচ্ছে কি এক্স এরও যেটা মান ওয়াই এরও সেটা মান। কথাটা বুঝাতে পারতেছি এই কথাটা কি আসলে? এটা তুলনা করতেছি, দেখেন এক্স সমান সমান ওয়াই, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এক্স সমান সমান ওয়াই মানে হচ্ছে এই এক্স আর ওয়াই এর মান সমান, এটাই বোঝা যাচ্ছে। তো আমরা যদি এটা অঙ্ক দিয়ে করি যে 5, এই 5 আর ওই 5 সমান, ও দেখতে পাচ্ছে যে এটা দেখতে 5 আর 5 দেখতে সমান সমানই হয়েছে, 5 আর 5 দেখতে সমান সমানই আছে, তাই না? তাহলে ওরা বলতেছে ঠিক আছে, এটা রাইট, এটা কি, এটা সত্য, এটা ঠিক আছে। যখন এই যে ডাবল ইকুয়াল দেওয়া হয় তখন বোঝা যাচ্ছে যে সমান সমান এটা তারা বিচার করতেছে, আর কিছু না, দেখতে একই রকম হলেই মাইনে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, আমি আগের দিন মনে এটা বলছিলাম, এটা হচ্ছে আইডেন্টিক্যাল বলে, এটা একদম একদম পারফেক্ট ভাবে, মানে জিনগত মিল থাকতে হবে, শুধু দেখলে মিল হইলে হবে না, মানে জিনেরও মিল থাকতে হবে শরীরের, এরকম একটা অবস্থা যে 5 আইডেন্টিক্যাল 5, তখন এরা বলতেছে না এটা সত্য কথা না, কারণ এই বাম পাশে লেফট সাইডে যে 5টা আছে ওটা সংখ্যা, আর রাইট সাইডে যেটা আছে সেটা সংখ্যা না, এটা জাস্ট অনলি একটা টেক্সট। যখনই ডাবল কোটেশন আসতেছে অথবা সিঙ্গেল কোটেশন আসতেছে তখন বুঝতে হবে সেটা যত বড় সংখ্যাই হোক না কেন ওটা অনলি একটা টেক্সট, ওটা কোনো সংখ্যা বা অ্যামাউন্ট না। বুঝাতে পারছি? এই যে তিনটা ইকুয়ালের যে পার্থক্য সেটা বুঝাতে পারছি কিনা আপনাদের? জি ভাইয়া, বুঝছেন না? গুড, ভেরি গুড। জি এখানে দেখেন ডাটা টাইপ বলতেছে, এখানে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিছে তারা, সংক্ষিপ্ত একটা উদাহরণ, সংক্ষিপ্ত ডাটা টাইপ বলতে আমরা বোঝাচ্ছে যে ভেরিয়েবল কখনো এক ধরনের ডাটা নিয়ে কাজ করে না, ভেরিয়েবল কখনো এক ধরনের ডাটা নিয়ে কাজ করে না, কখনো সংখ্যা নিয়ে কাজ করে, কখনো টেক্সট নিয়ে কাজ করে, কখনো ফাঁকা ভেরিয়েবল কাজ করে, কখনো আপনার ভগ্নাংশ নিয়ে কাজ করে,
কখনো দেখা যাবে আপনার সত্য মিথ্যা নিয়ে কাজ করে, ঠিক আছে? এরকম অনেকগুলো মানে ডাটা টাইপ নিয়ে ভেরিয়েবল মূলত একটা প্রোগ্রাম তৈরি করে। প্রোগ্রাম তৈরি করতে ভেরিয়েবলের এত রকম ডাটা আপাতত লাগতেছে। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ আমরা যদি একটু দেখি, আমরা যদি এখান থেকে নিয়ে নেই তাহলে মনে হয় আপনাদের বুঝতে ভালো হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া জাভা স্ক্রিপ্টে তো আমরা যে কোনো ডেটা টাইপের ক্ষেত্রে var ইউজ করতেছি, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এগুলো তো কিছু ইউজ করতেছি না। তো যখন আমরা একটা আউট দেখা যাচ্ছে আমি ফ্লোটে পেতে পেতে চাই, তাহলে আমরা কিভাবে ওটা পাবো? প্রশ্নটা বুঝি না, আর একটু বলেন তো। জাভা স্ক্রিপ্টে তো জাস্ট আমরা var ইউজ করতেছি, যে কোনো ডেটা টাইপের ক্ষেত্রে সেটা স্ট্রিং হোক, ফ্লোট হোক, ইন্টিজার হোক, সবসময় var ইউজ করতেছি। তবে আমরা যদি কোনো আউটপুট হচ্ছে আমরা ফ্লোটে পেতে চাই, ধরেন যে আউটপুটটা আমরা চাই যে ফ্লোটে হবে, ডাইনামিকের ক্ষেত্রে আউটপুট হচ্ছে ফ্লোটে পেতে চাই, তাহলে আমরা হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে একটা বিল্টিং ফাংশন আছে যেটার মাধ্যমে আপনি যদি একটা ভেরিয়েবলকে ওই ফাংশনের মধ্যে দিয়ে দেন তো আপনাকে বলে দিবে এটা কোন ধরনের ডাটা টাইপ। এটা বুলিয়ান মানে সত্য মিথ্যা যেটা বলতেছেন আপনার, বলে দিবে যে এটা কোন ধরনের ডাটা টাইপ বা কি হয়েছে, মানে বুঝতে পারছেন? ওটা করা যায় ভাইয়া? বুঝতে পারছেন মাইনুর রহমান ভাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। এটা হচ্ছে পিএসপি তে একটা আছে, এখানেও একটা এরকম আছে যে আপনি জাস্ট বিল্টিং ফাংশনের মধ্যে ডাটা টাইপটাকে রেখে দিবেন, ও অ্যানসারে বলে দিবে, শো করে দিবে এটা বুলিয়ান, ট্রু ফলস এরকম বলে দিবে। জি ভাই। আচ্ছা, তো আমরা যে কাজটা করতে গেছিলাম সেটা হচ্ছে এই দেখেন এখানে কি করছে, আমরা এখান থেকে এই ভেরিয়েবল গুলো নিয়ে যাচ্ছি। দেখেন নিচে করে লিখে, হ্যাঁ এই ভেরিয়েবল কটা লিখে নিলাম, পিআই দিয়ে একটা সংখ্যা বোঝাইছে। দেখেন ভেরিয়েবল অ্যাসাইন করতেছে, তার মধ্যে পার্থক্যগুলো একটু দেখে নিতে হবে। পিআই এখানে দেখাচ্ছে শুধু সংখ্যা, এর কোনো ব্র্যাকেট নাই, কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, ওর কোনো ডাবল কোটেশন নাই, সিঙ্গেল কোটেশন নাই, তার মানে এটা একটা সংখ্যা। আচ্ছা, ভার পারসন এটা একটা টেক্সট লিখছে, সেই টেক্সটের মধ্যে সে দেখেন দুই পাশে দুটো ডাবল কোটেশন দিছে, মানে এটা কোনো সংখ্যা না, এটা একটা টেক্সট। অ্যান্সার ইয়েস আই অ্যাম, এই অ্যান্সার কথাটার সাথে উনি কি করছে দেখেন দুই পাশে সিঙ্গেল কোটেশন দিয়ে দিছে, এটাও একটা টেক্সট। তার মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করলে বুঝতে হবে এটা একটা নরমালি টেক্সট আর এটা হচ্ছে সংখ্যা। আচ্ছা, এর পরের কোডটা কি আছে, এই যে ডেমো নামে সব জায়গায় কাজ করছে, আমরা ডেমো না, আমরা এখানে আরেকটা নাম দিব, যেমন ধরেন পি আইডি বক্স। এই বক্সের মধ্যে আমরা এখানে লিখলাম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি বক্স ইনার এচটিএমএল। উনি লিখছে যে পি প্লাস প্লাস মানে হচ্ছে কনকেট করা, মানে একটা সাথে একটা জুড়ে দিচ্ছি, কারণ আমরা তো এই প্লাস সেই প্লাস না, কারণ কি যে এইটা সংখ্যার সাথে আপনি যদি টেক্সটকে মানে যোগ দেন তাহলে কি অবস্থা হবে, পাশাপাশি বসা ছাড়া কোনো তফাৎ আছে? ধরেন আমার মুরাদের সাথে 10 যোগ দিলেন, তাহলে রেজাল্ট কি আসবে? বলেন, আমার নাম কি চেঞ্জ হবে? হ্যালো, না ওটা মুরাদ 10 হবে ভাইয়া। মুরাদ 10 হবে, ঠিক এরকম দেখেন এই দুইটা হচ্ছে টেক্সট, এর সাথে যদি সংখ্যাটা যোগ দেন তাহলে কি হবে? পিআই, এখানে পিআই মানে কি বলেন তো? সংখ্যা। পিআই মানে হচ্ছে এই যে 3.14 প্লাস বিআর দিছে, এটা এইচটিএমএল কে ডাইরেক্ট, এটা টেক্সট, এটা কিন্তু একটা টেক্সট, কিন্তু এটা এইচটিএমএল এ ব্রেকের কাজ করবে, এটা একটা টেক্সট, এইচটিএমএল এ ব্রেকের কাজ করবে। এবার দেখেন
প্লাস, আবার প্লাস, পার্সন, এই পার্সনটা কি, এটা টেক্সট, প্লাস আবার বিআর দিছে, ব্রেক দিছে, তারপরে আবার প্লাস দিয়ে অ্যান্সার দিছে। তার মানে প্রথম সংখ্যাটা আসবে, তারপর ব্রেক দিয়ে নিচে আসবে এই নামটা, এই পার্সন, এই পার্সনের নামটা আসবে এই যে, তারপর আবার ব্রেক দিয়ে অ্যান্সার দিছে, তার মানে হচ্ছে আসবে কি, এটা চলে আসবে। ইয়েস আই এম। হ্যাঁ, ইয়েস আই এম। এখন আমরা যদি এটাকে ফলো করি, বক্সের মধ্যে আমাদের নামটা লেখা আছে, আমরা এখানে যদি যাই দেখা যাবে এখানে লেখা আসতেছে এই যে নাম্বার, নাম, ইয়েস আই এম, কথাটা লেখা আসতেছে। আপনারা এখানে নরমালি এটা কাজ করতে পারবেন যে আমরা যদি একটা ডিপ নেই, একটা ডিপের নাম ধরেন আমরা কন্টেইনার নিলাম, এটা সুন্দর একটা মজার জিনিস দেখেন, একটা ডিপ নিলাম, আইডি নাম দিলাম মেন, এই আইডি নাম মেন দেওয়ার পরে এখন আপনারা এর মধ্যে আরো অনেক ডিপ এবং একটা লেআউট তৈরি করবেন, বাট এর মধ্যে কিছুই থাকবে না, সব জাভা স্ক্রিপ্ট আসবে। আপনারা এখন পারবেন করতে কাজটা? পারা যাবে? নাও ইয়া। খুব সহজ, খুব সহজ। পারবেন না? জি স্যার, করা যায়। গুড, পারা যাবে। আপনি এইখানেই যদি ডাবল কোটেশনের মধ্যে, এখানে এসে ডাবল কোটেশনের মধ্যে যদি আপনি পুরো এইচটিএমএলটাকে, ভিতরে যে এইচটিএমএলটা বসাতে চাচ্ছেন সেটা যদি এর মধ্যে দিয়ে দেন, তাহলে যখন আপনি এই যে বক্সের মানে মেইনের মধ্যে আপনি যখন এখানে প্রোগ্রামটা লিখছেন, মেইনের মধ্যে এইটা টোটাল রিপ্লেস হবে, তখন টোটাল এইচটিএমএলটা এখানে বসে যাবে না? সিম্পল ফ্যাক্ট। ওই যে আপনারা ওই যে নিভো স্লাইডারের কথা মনে আছে, ওই যে নিচের যে কন্ট্রোলার গুলো আসতেছিল, মনে আছে কথাটা? ওই কন্ট্রোলারটা যখন আসতেছিল তখন আমরা কিছু সিএসএস এইচটিএমএল পাচ্ছিলাম, কিন্তু এইচটিএমএল গুলো আমাদের এইচটিএমএল পেজে ছিল না। কোথা থেকে আসতেছিল, কিভাবে কন্ট্রোল করব? এখন কিন্তু আমরা জানি কোথা থেকে আসতেছে, কিভাবে কন্ট্রোল করবো, ধরে কিভাবে সোজা করে দিব, আমাদের মতো করে কিভাবে ইউজ করব। এখন কিন্তু আমরা বুঝতেছি বিষয়টা, ঠিক না? বুঝতেছি? জি ভাইয়া। গুড, এই বোঝাটাই আমাদের দরকার আপাতত। ওকে, তো এখানে আর কি আছে, ভেরিয়েবল নিয়ে আর কি আছে, যেন এমন কোনো আলোচনা না থাকে ভেরিয়েবলের ব্যাপারটা বাদ থাকে। দেখেন অলরেডি আমরা এই উদাহরণটা নিয়েছি যে প্রথমে আছে ডিক্লেয়ার করলো var কার নেম, তারপরে কার নেমটাকে ডেকে বললো তার ভ্যালু কত হবে, আবার দেখা গেছে একসাথে ডিক্লেয়ার করে দিছে var কার নেম ভ্যালু। এইখানে দেখেন কি করছে, var কার নেম ভ্যালু ভলভো এন্ড গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ইনার এস্টিমেল কার নেম। এই কার নেমটা কি, একটা ভেরিয়েবল, এর মধ্যে কি লুকায় আছে, ভ্যালু ভলভোটা লুকায় আছে, সেটাই দেখা যাবে এই ডেমোর মধ্যে, সেটাই দেখা যাবে ভলভো। এখানে ওরা কি বলছে, গুড প্র্যাকটিসের সিস্টেম হচ্ছে কি, আগে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে নেবেন শুরুতেই, তারপরে ভ্যালু যেটা লাগবে সেটা দিবেন আর কি। এখানে আমরা একটু আগে দেখছিলাম যে এক লাইনে আমরা কি করে ভেরিয়েবলটা লিখতে পারি, পার্সন, জন, কার, ভলভো, প্রাইস, অমুক। এখানে দেখেন এইটারে আমরা এক লাইনে না লিখে লাইন ব্রেক করে করেও লিখে দিয়েছে একই সিস্টেমে, কারণ এখানে ভার একবার লেখা ছিল, সবার আগে কিন্তু ভার লেখা ছিল না, একবার লেখা ছিল। এখানেও কিন্তু একজনের সামনে ভার লেখা রয়েছে, বাট কমা 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 দিয়ে সে কিন্তু নেমে আসছে। আনডিফাইন্ড ভেরিয়েবল মানেটা কি, মানে যে ভেরিয়েবলের কোনো ভ্যালু আমরা ডিফাইন করি নাই, মানে বসাই নাই, সেটা হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল, ঠিক আছে? স্যার ভাই বলেন। হ্যালো বলেন ভাই। স্যার, ওই নিচের ধাপটা আরেকবার বুঝে দেন তো স্যার, নিচের যে স্ক্রিপ্টটা লিখলেন ওটা আরেকবার বুঝে দেন স্যার। কোনটা, আমি যেটা লিখছি? জি স্যার। এটা? হ্যাঁ এতটুক বুঝেন? হ্যাঁ জি, এতটুক বুঝেন? না স্যার
হ্যাঁ ওইটা বুঝছি স্যার, বক্স আইডি কে ধরছেন, ঠিক আছে। আচ্ছা, এইটুক বুঝছেন? এখানে ব্রেকটা কি এইটুক করলেন বুঝছেন? স্যার? আমি স্যার ইয়া, জি স্যার। আচ্ছা ধরেন আমরা ব্রেক গুলো উঠাই দিই। ঠিক আছে, আমরা ব্রেক গুলো উঠাই দিচ্ছি। স্যার হ্যাঁ এখন শুনুন স্যার, ইনার এইচটিএমএল এর মধ্যে তো কি হলো বলেন তো? আচ্ছা ঠিক আছে স্যার, এবার বুঝছি স্যার। আরেকবার যান স্যার, ওই জায়গাটা আরেকবার যান। এবার কথা হচ্ছে দেখেন, একটু Back খেয়াল please, করেন, একটু খেয়াল করেন। আমরা ব্রেকটা যে এইচটিএমএল, ব্রেকটা এইচটিএমএল এবং এটা একটা টেক্সট, রাইট? জি স্যার। তা দুইটা ভেরিয়েবলের মাঝখানে যদি আপনি একটা স্ট্রিং ডিরেক্ট আনতে চান, তখন দুই পাশে প্লাস দিয়ে যোগ করে দিতে হয়। কি করতে হয়? দুই পাশে প্লাস দিয়ে যোগ করে দিতে হয়। পিএইচপি তে ডট দিতে হয়, এখানে প্লাস দিতে হয়। পিএইচপি তে কি করতে হয়? ডট দিতে হয়, আর এখানে কি করতে হয়? প্লাস দিতে হয়। এই যে ভেরিয়েবলটা খুব ভালো মতো বুঝেন, এই কারণে পিএইচপি তে আমরা যেন ভেরিয়েবল নিয়ে কোনো কথা বলার সুযোগ আমাদের না থাকে। কথা বুঝেন? জি স্যার। ওকে, তো এখানে আমরা কি করলাম? এই যে ভেরিয়েবলটা আছে তার সাথে যোগ দিলাম হচ্ছে পিএইচপি এই যে এইচটিএমএল এর এই কোডটুকু, সেটাকে স্ট্রিং বানাই দিলাম। আমি কি বানাই দিলাম? একটা নরমাল টেক্সট। তারপরে দিলাম একটা আবার যোগ, কারণ আমি এই পাশে আরেকটা ভেরিয়েবল যোগ করব। এরপরে এসে আবার এখানে দিলাম, আবার এই পাশে আবার যোগ করলাম, কারণ এই পাশে আরেকটা ভেরিয়েবল যোগ করব। এই জন্য এইভাবে করার কারণে এটা এরকম হয়েছে। স্যার, এটা শুধু স্যার মানে ওই যে ডিবের মধ্যে রাখার বিষয়, মানে পুরো এইচটিএমএল ডিবের মধ্যে রাখবো স্যার, এটা বুঝলাম না যে মানে এটার সাথে ডিবের কি সম্পর্ক স্যার? একটা জিনিস দেখেন, আমরা মেইন নামে একটা ফাইল নিছি, রাইট? ছোট্ট একটু কাজ দেখাই তাহলে ভালো জি স্যার। লাগে। হতে পারে এইভাবে কিছু একটা, আমি কখনো করি নাই কাজটা, আপনার এক্সপেরিমেন্ট ট্রাই করি, ঠিক আছে? নাম হচ্ছে কি মেইন, না? আমরা ইনলাইন সিএসএস করে যাচ্ছি। জি স্যার, ইনলাইন সিএসএস। স্টাইল হোয়াইট কত? 200। স্যার ইনলাইন না তো স্যার, ইন্টারনাল সিএসএস, সরি। ইনলাইন সিএসএস করতেছি। স্যার ইন্টারনাল স্যার, ইনলাইন ইনলাইন কেন স্যার? ইনলাইন সিএসএস লিখতেছি আমি। ইনলাইন এখন লাইনের মধ্যে লেখা হচ্ছে, সেই কারণেই তো ভাইয়া। তারিকুল ভাই, না, লাইনের আগের মধ্যে গুলোর কথা বলছি, আগের গুলোর কথা বলছি কোনগুলা? স্যার, এই যে স্ক্রিপ্টে যেগুলো লিখছি। এগুলো তো ইন্টারনাল সিএসএস না, এগুলো জাভার স্ক্রিপ্ট। আমি সরি স্যার, সিএসএস মানে লিখতেছি। সিএসএস বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সিএসএস বলতেছি এখানে। হাইট, ইনলাইন জাভা সস্তা স্ক্রিপ্ট। একটা কাজ করতেছি, সস্তা একটা কাজ, হ্যাঁ, কোনো না। হাইট, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার দরকার। আচ্ছা, আমরা একটা কাজ করি, এর মধ্যে আমরা একটা সিএস আরো লিখে আছি, div ক্লাস 1 h4। h4 হচ্ছে টেস্ট, ঠিক আছে? আর হচ্ছে div ক্লাস 2 h4 টেস্ট 2। এই দুইটা ডিপকে আমি যদি ডাকি, স্টাইল 1.1 plot left dot 2 দুইজনই প্লট লেফট, হোয়াইট দুইজনেরই 100, হাইট দুইজনেরই 200। কারণ কি এই মেইন ডিপটার হাইট কত? 200। আচ্ছা, এবার অনের কালার ব্যাকগ্রাউন্ড কালার একটা
ব্যাকগ্রাউন্ড কালার রেড আর 2 এর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আচ্ছা, হিসাব অনুযায়ী আমরা এটা কিন্তু আউটপুট দেখতে পাওয়ার কথা, রাইট? জি স্যার। কই গেল? নাই। কি হলো? এটা মানে জাভাস্ক্রিপ্টের কারণে কাজ করছে নাকি? হ্যাঁ, এখানে আমরা কিছু লিখি নাই তো, এই যে মেইন লিখে রাখছি না, আমরা এটা উঠাই দিই পরে, তুমি পরে কাজ করবা। এই যে আসে জি স্যার। একটু হোয়াইট বাড়াই, ভালো লাগে। 400 সরি টু দেন স্যার। না, এটা 400 আর এটা হচ্ছে 200 200। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়টা দেখা যাচ্ছে, রাইট? এখন আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এখান থেকে টোটাল বিষয়টা উঠাই নিই, নাই, এটা কিছু নাই, কাট করে টোটাল বিষয়টা কাট করে নিয়ে যদি আমি এখানে এইভাবে লিখি, এটা কি লেখা ছিল? বক্সের নাম কি? মেইন। এবং আমি যদি ইনার এসটিএমএল আমি যদি এখানে লেখা শুরু করি, ঠিক এইভাবে দেখেন, এটা আমি লিখলাম, ঠিক আছে না? এবং এই শুরুতেই এই আর শেষে এই দিয়ে দিলাম। এটাকে টেক্সট বানাইলাম। দাঁড়ান, সেক্ষেত্রে ঝামেলা আছে হালকা। কি প্রবলেম আছে? সিঙ্গেল কোট ইউজ করলে স্যার এক লাইনে নিয়ে আসতে হবে। এক লাইনে নিতে হবে না? এক লাইনে লিখে নিয়ে আসলাম, গুড। আমরা লাস্টে সেমিকোলন দিয়ে স্যার লাইনটা সেমিকোলন দিয়ে দিলাম, মানে ইনার এসটিএমএল যেটা আমরা করতে যাচ্ছি, এই টোটালটা আসলে এখন এর মাঝখানে চলে আসবে অটোমেটিক্যালি। এবার দেখেন এটা কাজ করতেছে, দেখছেন? তার মানে বিষয়টা কি, এখানে দেখা জি স্যার যাচ্ছে কাজ করতেছে। এই যে ডিপ টিপ অনেক কিছু চলে আসছে 717। এইবার কিন্তু আমাদের এবার পাগল পাইলে কিন্তু পাগল হব না। আগে পাগল হয়ে যেতাম, আর কোথা থেকে আসলো, কিভাবে এটা অমিট করা যায়, এই করা যায়, সে করা যায়, সারা রাত জেগে অনেক সময় আমরা কাটাইছি না? এখন কিন্তু আমাদেরকে জি স্যার জাভাস্ক্রিপ্ট থেকে পাগল আসছে। বানাইলে পাগল হব না, আমরা জানি জাভাস্ক্রিপ্ট কোথা থেকে কিভাবে আসতেছে, আমরা ধরে ফেলবো, ঠিক তো? আচ্ছা স্যার, বলেন হ্যাঁ ঠিক ঠিক আছে স্যার। বলেন। স্যার ওই যে এক লাইনে লিখতে হবে কেন স্যার? মানে ওইটা স্যার তাহলে পরে বুঝতে অসুবিধা হয় না স্যার? এই যে যদি এই বিষয়টা লাইনটা আমার ব্রেক জানা করে ছিল দাও। না, বলছি এই বিষয়টা আমার জানা ছিল না, কারণ আমি কখনো অ্যাপ্লাই করিনি এই বিষয়টা। এই যে আজকে কেবল আপনাদের জন্য অ্যাপ্লাই করে আমিও শিখে গেলাম। তো বিষয়টা হচ্ছে স্যার ওই যে স্যার একটু ব্রেক করে দেখেন স্যার আসছে কিনা। না, ব্রেক করে আমরা দেখেছি, আসতেছে না। আসছে না। ব্রেক করেছিলাম এবার, দেখেন ওখানে এরর দিয়ে দিচ্ছে সাথে সাথে। আচ্ছা, তাসফিক ভাই এটা একটু ব্রিফ করেন যদি ভালো হয় আমাদের সবার জন্য। স্যার মাল্টিপল লাইনও স্যার করা পসিবল স্যার। সেই ক্ষেত্রে স্যার ইনভার্টেড ইয়ে করবো না স্যার, হচ্ছে একটা ব্যাকটিক সাইন আছে কিবোর্ডে 1 এর লেফট সাইডে, ওইটা ইউজ করলে স্যার মাল্টিপল লাইনও করা যেতে পারে হয়তো। ওটা কোথায় ইউজ করতে হবে? মানে স্যার ইনভার্টেড কমা যেটা দিচ্ছি স্যার, হ্যাঁ, ওইটার বদলে স্যার ব্যাকটিক সাইন একটা আছে, মানে এটা এই যে শীট, এটা না স্যার এটা না স্যার, শিফট ছাড়া স্যার, শিফট ছাড়া প্রেস। ও আচ্ছা আচ্ছা, এটা জি স্যার এটা ক্লোজ টাও স্যার, এটা ক্লোজটা উঠাই দেন স্যার, ক্লোজটা উঠাই দেন। এরকম একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, হচ্ছে তো, দেখা যাচ্ছে তো এবার। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো। ব্রাউজারও আছে স্যার, আসতেছে। জি স্যার করা যাবে স্যার। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। নতুন একটা জিনিস শিখলাম আমি নিজেই। তো এই যে ভেরিয়েবল নিয়ে যত কথা ছিল আমরা আজকে শিখে ফেললাম এবং অনেক কিছু বুঝে ফেললাম যে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কিভাবে মানে মাঝে মাঝে হ্যারাস করে। ছোট ছোট যারা
অল্প জাভা স্ক্রিপ্ট আমরা জানি, তাদেরকে আমাদের জাভা স্ক্রিপ্ট মাঝে মধ্যে পেইন দেয়। কিভাবে দেয় এটা আমরা অলরেডি বুঝে ফেলছি এই কাজটুকু করতে যে। আচ্ছা, এখানে রিডিক্লেয়ারের একটা কথা আছে। রিডিক্লেয়ার যেটা বলতেছে, আমরা একটু দেখি এটা কি, রিডিক্লেয়ার বলতে কি বোঝাচ্ছে। জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিকের একটা ব্যাপার দেখাইছে, এটা হচ্ছে অপারেটর। অ্যারিথমেটিক মানে কি? অঙ্ক না? অ্যারিথমেটিকটা আসলে কি? অঙ্ক, যোগ গুণ ভাগ এগুলা। অ্যারিথমেটিক্স আর সাইন। এই অঙ্কের যে সাইনগুলো আছে সেগুলা, যোগ গুণ ভাগ মডুলাস এগুলা। দেখেন উপরে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটাকে একটা ভ্যালু দিয়েছিল, তারপরে আবার ডেকে মানে নরমালি একটা আবার ডিক্লেয়ার করছে, আবার ডিক্লেয়ার করে কিন্তু ওই নামে ডাক দিছে আবার। কিন্তু কথা হচ্ছে কি আগের ভ্যালুটাই দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, দেখেন আবার ভ্যালু, একই নামের ভেরিয়েবলকে আমরা আবার ভ্যালু দেই রিডিক্লেয়ার করে, যেমন ধরেন হাই, রান করলে দেখা যাবে এখানে আর ভলভো থাকবে না, এখানে কি হয়ে যাবে? হাই। মানে আপনি একটা ভেরিয়েবলকে যদি আপনি রিডিক্লেয়ার লাস্ট করেন, কমান্ড ফলো করতেছে। লাস্ট যেটা বলবেন ওটা, ওই আপডেটটাই কিন্তু ওর ভেরিয়েবলের লাস্ট আপডেট। নতুন করে আপনি যাই বলেন না কেন কাজ হবে না, ওই মানে পুরনো গুলো কোনো কাজে আসবে না, নতুন গুলাই কাজে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাইছে অ্যারিথমেটিকের একটা ফাংশন, আমি যেরকম বুঝছি সেরকম বুঝাচ্ছি, তারপরে তাসফিক ভাই যদি আরো অ্যাড করে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখেন এখানে আমরা জাভা স্ক্রিপ্টের অ্যারিথমেটিকের একটা অপারেটর সম্পর্কে এখানে ই করছে। দেখেন এই যে var x সমান, এখানে একটা কি করছে দেখেন, 5 2 5 2 3, এটা রেজাল্ট কি আছে? 5 2 3, এই তিনটাই কি সংখ্যা না? তিনটা কি? এই তিনটাই কি সংখ্যা নাকি টেক্সট? বলেন। সংখ্যা স্যার। সংখ্যা। তা 5 আর 3 কত? 8 আর 2 কত? 10। এখানে কত দেখাইছে? কত দেখাইছে এখানে? 10। কিন্তু এখানে দেখেন, এইখানে দেখেন নামের ক্ষেত্রে কি করছে, এই প্লাসটা কিন্তু যোগের কাজ করে, টেক্সট যোগের কাজ করে না, পাশাপাশি বসতে কাজ করছে। দেখেন আমি কি জুম করব? না স্যার দেখা যাচ্ছে। var, এখানে দেখেন var x সমান জন, এটা কি স্ট্রিং না, মানে টেক্সট, প্লাস প্লাসের পরে আবার একটা স্পেস, এটা কিন্তু একটা স্পেস দেওয়ার জন্য একটা স্ট্রিং তৈরি করা হয়েছে, এটা কিন্তু একটা অক্ষর হয়ে গেছে এখন। এই স্পেসটা এখন কি? একটা নরমাল অক্ষর, লেটার, টেক্সট, আবার প্লাস দিয়ে, মানে এই দুজনের মধ্যে যেন একটা স্পেস আনা যায়, এই জন্য জাস্ট এই কষ্টটুকু করা, এই কষ্টটুকু করা, যোগ করছে, পাশাপাশি যোগ করছে। এখানে নামের পাশে দেখেন জন, এই নাম শেষ, ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস আসছে। আপনি যদি এটা উঠাই দেন, একটা সাইড উঠাই দেন এবং আপনি এটা রান করেন, স্পেসটা চলে যাবে। তার মানে আপনি আগের বার দেখছিলেন এটা হচ্ছে প্লাসটা হচ্ছে যোগ করার জন্য, আর এখন দেখা যাচ্ছে এটা জাস্ট পাশাপাশি বসানোর জন্য যোগ করে দিচ্ছে, মানে দুইটা ওয়ার্ডকে যোগ করে দিচ্ছে বসানোর জন্য। বুঝতে পারছেন? একই সাইন কিন্তু দুইটা দুই রকম কাজ করলো কিন্তু দুই জায়গাতে। এবার খেয়াল করে দেখেন এই জায়গাতে কি করছে সে, এই জায়গাটা যদি আপনি যান, এখানে x সমান কি করছে? 5। এটা কি স্ট্রিং নাকি সংখ্যা বলেন? টেক্সট। টেক্সট। আর এই দুইটা ভ্যালু। কিন্তু স্যার এখানে তো ভ্যালু হিসেবে নেয়নি। সংখ্যা। এই দুইটা কি? জি সংখ্যা। স্যার সংখ্যা, কিন্তু এখানে আচ্ছা, এখানে নিয়ম অনুযায়ী যেটা হওয়া উচিত ছিল এই দুইটা যোগ হয়ে এটার সাথে পাশাপাশি বসা উচিত ছিল, যেমন ধরেন 3 আর 2 5 আর 5, কিন্তু এরা পাশাপাশি বসে না, এরা সবকটাই পাশাপাশি বসে গেছে, কোনো যোগ হয়নি। কিন্তু এখানে কিন্তু কোনো যোগ হয় না। এর কারণ কি? আমি যেটা ফিল করছি,
যদি এরকম কোনো রাশিমালার ভ্যালু বসানো হয়, সেক্ষেত্রে প্রথমটা যদি স্ট্রিং হয়, পরের গুলো সবই স্ট্রিং হিসেবেই পাশাপাশি বসে যায়, তাদের আর কোনো অঙ্ক। স্যার প্রথম ভাই শেষেরটা একটু স্ট্রিং দিয়ে দেখেন তো কি হয়। আচ্ছা, শেষেরটা জি যদি স্যার। আপনি স্ট্রিং দেন, তাহলে এখানে দেখা স্যার যাচ্ছে মাঝখানেটা দেন স্যার। এই যে শেষে একটা স্ট্রিং দিলে কি হবে, শেষে একটা স্ট্রিং দিলে প্রথম গুলোকে মাঝখানেটা। ওরা কি করছে, যোগ করছে, প্রথমটাকে যোগ করছে এবং লাস্টের পাশে বসায় দিছে, নরমাল স্ট্রিং হিসেবে কাজ করছে। কিন্তু এই স্ট্রিংটা যদি প্রথমে থাকতো, তাহলে কি করতো, ওর পরের গুলো সবগুলোকে ও স্ট্রিং হিসেবেই মানে যোগ করে পাশে বসায় দিত, একটার সাথে একটা, একটার সাথে একটা, মানে মানে অঙ্কের যে যোগ সেটা হতো না। আচ্ছা, আমরা একটা জিনিস ট্রাই করি, আপনি যেটা বললেন, আমরা এটাকে মাঝে দেই। মাঝে দিলাম, সেক্ষেত্রে কি আছে, ওই ঘটনা কি কি বলেন তো, 253 এলোমেলো করে ফেলছে, কারণ 2 এর পাশে 5 তো এমনি না, বসে স্যার। গেছে, আর 5 এর সাথে 3 এমনি বসে গেছে, কারণ 5 তো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর সাথে আপনি কি সংখ্যার মানে যোগ দিতে পারবেন কখনো, পাশাপাশি বসানো ছাড়া কোনো অপশন নাই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার যখনই কোনো একটা স্ট্রিং পাচ্ছে তখনই সংখ্যার সাথে তো আর টেক্সটের যোগ হয় না, তখন সে সবগুলাকে টেক্সট হিসেবে নিচ্ছে। এবার খেয়াল করে দেখেন, টেক্সট হিসেবে নিচ্ছে না, ওই ভেরিয়েবলকে ভেরিয়েবল মতোই রাখছে, কিন্তু আপনার এই মানে অঙ্কটাকে অঙ্ক হিসেবেই রাখছে, কিন্তু সংখ্যার পাশে একটা লেটার যদি থাকে, দুটাকে পাশাপাশি বসাই দেওয়ার কোনো অপশন তার নাই। এবং যদি কোনো একটা ভেরিয়েবলের এত মাল্টি ভ্যালু যোগ করার অবস্থায় থাকে, সেটা যদি শুরুতেই স্ট্রিং থাকে, সেক্ষেত্রে পরের গুলোকেও সে স্ট্রিং হিসেবে ধরে নেয়, মানে তার ডান পাশে যাবতীয় সবই স্ট্রিং হিসেবে সে ধরে নিচ্ছে। আচ্ছা, এবার আসেন এইখানে কি বলতেছে। আমরা জানি যে লেটার, সংখ্যা এগুলো থাকতে পারে ভেরিয়েবল, এবং আরেকটা যে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে ডলার সাইন, আরেকটা হচ্ছে আন্ডারস্কোর। এখানে দেখেন ডলার সাইন দিয়ে ভেরিয়েবল ধরছে, এখানে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল ধরছে, ডলার শুধু ডলার দিয়ে 2 বলছে, আর ডলার মানি দিয়ে 5 বলছে। এখানে কি করছে, ডলার মানিটাকে শো করছে, সে ডলার এবং ডলার মানিকে যোগ করে দিছে, এখানে দেখেন ডলার এবং ডলার মানিটাকে যোগ করে দিছে। আমরা কিন্তু একটু আগে দেখছিলাম, আগে যোগ টোগ করে সেই ভেরিয়েবলটা এখানে বসায় দিচ্ছিলাম না, এবার দেখেন ইনার এস্টিমেলের মধ্যে ডিরেক্ট যোগ করে দিছে, জি স্যার। 5 আর 2 7, তার মানে এই দুইটা কাজ করছে, কিন্তু এই দুইটা ভেরিয়েবল। এবং আমরা যদি এখানে আসি, খেয়াল করেন, হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ভেরিয়েবল ধরে নিছে। আমরা এখানে আসি আন্ডারস্কোর, সেক্ষেত্রে সেম ঘটনা, আন্ডারস্কোর এক্স মানে হচ্ছে 2, আন্ডারস্কোর 10 মানে হচ্ছে 5, এবং এটাকে কি করছে, এক্স এর সাথে 100 কে কি করছে, যোগ করে দিছে, এই বিয়োগ করে দিছে, বিয়োগ না যোগ করলো, যোগ করছে। এই 100 মানে তো আর 100 না, এই 100 মানে তো 5, জি স্যার। 5 আর 2 কত, 7। যোগ তার করছে। মানে ভেরিয়েবলের যত রকম রূপ আছে আমরা মোটামুটি দেখে ফেলছি। আপাতত ভেরিয়েবল নিয়ে কথা বলার আর কোনো সুযোগ আমাদের নাই। আমরা এরপর থেকে ভেরিয়েবলকে নিয়ে অনেক কিছু আমরা করতে পারবো, ঠিক না? করা যাবে? জি স্যার। এর জি পরের স্যার। দিন আমাদের আসবে অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক আছে, তারপরে আসবে হচ্ছে এইখানে আছে অ্যাসাইনমেন্ট, লজিক্যাল। তারপরে আছে স্ট্রিং, তারপরে আসবে কি এগুলো আসবে কম্পারিজন, মানে ওই যে কে বড় কে ছোট, কে সত্য কি মিথ্যা, তারপরে আসবে হচ্ছে কি লজিক্যাল অপারেটর, হয় তুমি নাইলে আমি, আমি নাইলে তুমি, এরকম একটা বিষয়। এই যে আরো কিছু ব্যাপার আছে, বিটওয়াইজ আছে, মানে বিটওয়াইজ হচ্ছে বাইনারি সিস্টেমের যে অপারেটর গুলো আছে, এগুলা সেখানে কাজ করবে। তো যাই হোক, আমরা কালকের অপারেটর তো দেখবই, খুব সহজে দেখে নিব অপারেটর গুলো, এবং এর কিছু কাজ দেখে আমরা ডাটা টাইপ ফাংশন কালকের আমরা যতদূর টেনে যেতে পারি একটানে, এবং আমাদের কালকের ক্লাসটা শুরুতেই জাভাস্ক্রিপ্ট থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার।
কারো কোনো প্রশ্ন আছে আপাতত ক্লাসে? তাসফিক ভাই, ওই ব্যাপারটা কিন্তু আমরা আপনার কাছে একটু শুনতে চাইছিলাম যে আমরা যে এই কাজটা করলাম, এই যে এখানের যে ঘটনাগুলো ঘটলো, এই যে প্রথমটা, এই যে এই ব্যাপারটা, এটা আসলে কেন এরকম হলো? এই দুটা তো যোগ হতে পারতো। ও, স্ক্রিনটা অফ হয়ে গেছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? না স্যার, এখনো আসেনি। ওয়েট, কি জানি হয়েছে। জি স্যার, আসতেছে। ওকে, দেখতে পাচ্ছেন? তাসফিক ভাই দেখতে পাচ্ছেন? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন নাই স্যার। দেখা যাচ্ছে না স্যার, শেয়ার হইছে কিন্তু দেখা যাচ্ছে না। আমার নেটের অবস্থা খুব খারাপ, তো বাইরে উঠতেছে না। দেখুন তো যাচ্ছে কিনা। জি স্যার, আসতেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই পয়েন্টটা আপনি একটু সমাধান করে দেন। এই যে এই পয়েন্টটা, এটা কেন এই পাশাপাশি বসে আমরা গেল? স্যার হচ্ছে জি স্যার, আমরা স্যার হচ্ছে ম্যাথ করার সময় একটা কাজ করতাম না, যে প্রথমে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, হ্যাঁ। তারপর যোগ বিয়োগের কাজ হবে। হুম। তো স্যার জাভা স্ক্রিপ্টে স্যার একটা হচ্ছে অর্ডার আছে যে সবার সবচেয়ে বেশি পাওয়ার কার, এরকম একটা অর্ডার আছে যে স্যার সবচেয়ে বেশি পাওয়ার কিন্তু এখানে ব্র্যাকেটে। যদি ব্র্যাকেট দিয়ে কিছু করা থাকে তাহলে সেই কাজটা আগে হবে। হ্যাঁ। যদি ব্র্যাকেট না থাকে দেন ও লেফট থেকে রাইট পর্যন্ত এক্সিকিউট করতে থাকবে। লেফটে যদি একটা নাম্বার পায় ওইটাকে নাম্বার হিসেবে ট্রিট করবে, তারপরে যদি আবার একটা নাম্বার পায় ওইটাকে আবার নাম্বার হিসেবে ট্রিট করার জন্য আবার দুইটাকে যোগ করে ফেলবে বা বিয়োগ করে ফেলবে। তারপর যদি আবার একটা টেক্সট পায় তখন পুরাটা এত দূর পর্যন্ত যতটুকু কাজ করে আসছে পুরাটাকে তারপর টেক্সট হিসেবে স্টোর করবে। আচ্ছা আচ্ছা। আর যদি স্যার শুরুতেই ও টেক্সট হয়ে যায় তার মানে যে পর থেকে সবকিছু ওকে টেক্সট হিসেবে ট্রিট করতে হবে। তো স্যার এখন এখানে যেটা আছে সেখানে স্যার হচ্ছে প্রথমটা টেক্সট হয়েছে, তার মানে ও এখন যেটা করবে এর পরবর্তী সবগুলোকে টেক্সট হিসেবে একটার পর একটা বজায় রাখবে। ও ভাবছে সবগুলোই টেক্সট, ওই জন্য স্যার 5 তারপর 2 তারপর 3 বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি স্যার 5টা সবার শেষে থাকে, ও সবার আগে পাচ্ছে হচ্ছে 2, মানে যেটা নাম্বার, হ্যাঁ। তারপরে আবার একটা নাম্বার পেলো 3, তার মানে ও এখন ভাবলো যে এই দুটো নাম্বার, এই দুটোকে আমি অ্যাড করে দেবো, ওই দুটোকে অ্যাড করে 5 করে ফেলতেছে। দেন যখন আমার একটা টেক্সট পাচ্ছে রাইট, তখন পুরোটাকে ও আবার 5 এ কনভার্ট করে 5 5 আউটপুট দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা আর বুঝছেন? স্যার একটা ছিল স্যার মাঝখানে বসেছিলেন, মাঝখানে বসার ক্ষেত্রে তো সেম কাজ, ফার্স্টে 2 পাইছিল নাম্বার হিসেবে ছিল, যেই হচ্ছে 5 মাঝখানে পাইলো টেক্সট হিসেবে, দেন ও 2 আর 5 দুইটাকে টেক্সট কনভার্ট করে নিল, আর পরে 3টাকে আবার টেক্সট কনভার্ট করে 2 5 3 আউটপুট দিল। ভেরি নাইস, থ্যাংক ইউ, পুরোপুরি ক্লিয়ার। এইটা ইয়ে করে দিতে পারেন স্যার, যে আপনি যে 2 + 3 লাস্টে হচ্ছে টেক্সট না দিয়ে শুরুতেই যদি টেক্সট দেয়, মানে এখন যেটা আছে 2 আর 3 কে যদি স্যার ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দেয় তাহলে দেখবেন যে ওর ব্র্যাকেটের কাজটা আগে করতেছে। এখন তো দেখবেন হ্যাঁ, ব্র্যাকেটের কাজ আগে করছে। এই স্যার ব্র্যাকেটে হচ্ছে পাওয়ার সবচেয়ে বেশি, তারপর হচ্ছে স্যার স্ট্রিং এর মানে টেক্সটের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার এর সাথেও আছে স্যার, আবার যে ট্রু ফলস এর সাথেও আছে, আপনি যদি নাম্বারের সাথে ট্রু ফলস যোগ করেন তাহলে কিন্তু নাম্বারের পাওয়ার বেশি। ওর 2 প্লাস যদি ট্রু যোগ করি তাহলে স্যার দেখবেন যে আউটপুটে 3 দিচ্ছে আমার। বুঝি নাই ব্যাপারটা, আরেকবার মানে বলেন। ট্রুটাকেও মানে স্যার x ইকুয়াল টু ওখানে যদি লেখেন যে ট্রু প্লাস 4, কোথায় লিখবো? মানে স্যার পুরোটা লাইনটা কেটে দিয়ে x ইকুয়াল পর পুরোটাকে চেঞ্জ করে দিই, যেখানে লেখেন ট্রু, টু, TRUE, ট্রু, জি স্যার ট্রু, ট্রু, ট্রু প্লাস 4, ট্রু প্লাস প্লাস 4, জি স্যার, জি স্যার, 2 প্লাস 4। জি স্যার, রাইট স্যার। আচ্ছা, এতে কি হবে? এখানে স্যার হচ্ছে সবগুলোকে নাম্বার হিসেবে কনভার্ট করে দিবেন,
মানে ট্রুটাও ধরে নিচ্ছে ও একটা 1 হিসেবে আছে এখানে, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রান করলে দেখতে মানে পাচ্ছি আউটপুট একটা 5। নাম্বার। মানে ট্রুটা ফলস হচ্ছে 0 আর ট্রু হচ্ছে 1। স্যার রাইট স্যার, কিন্তু আমরা যদি স্যার স্ট্রিং এর সাথে মানে টেক্সটের সাথে যোগ করেন, টেক্সটের পাওয়ার আবার সবচেয়ে বেশি ভেরিয়েবল গুলোর মধ্যে, তাহলে কিন্তু ট্রুটাকেও টেক্সটে কনভার্ট করে দিবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে যদি আমি লিখি m, জি স্যার। ট্রু m, মানে ওইটাকে পুরোপুরি ও টেক্সট বানায় নিল, তাই তো? ভেরি নাইস, খুব ভালো কিছু জিনিস দেখলাম, থ্যাংক ইউ। আর সাথে সবাই দেখলেন নাকি? জি স্যার। জি ভাইয়া। ও হ্যাঁ, তাসফিক ভাই, আমাদের একটা শর্ট করে দেওয়ার কথা ছিল আপনার শিডিউল। স্যার এটা কি জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং এর যেগুলো হচ্ছে ব্যাপার স্যাপার সেগুলো, মানে ইফ এলস লুপ ভেরিয়েবল এগুলা, নাকি স্যার হচ্ছে ডম নিয়ে কাজ করা? মানে আমাদের কি কি জিনিস মিনিমাম জানলে আমরা জাভাস্ক্রিপ্টের ছোট ছোট প্রোগ্রামগুলো করতে পারবো। আপাতত স্যার আপনি স্যার যেগুলা দেখাইছেন আসলে এগুলা নিয়েই মানে কাজ এগুলো করতে বাদ হয়। দেওয়ার কিছু যে নেই, তাই তো? জি স্যার, হ্যাঁ, তাহলে আগাতে হাতে আরো অনেক কিছু আছে, অ্যাডভান্স কিছু আছে, কিন্তু এগুলা নিয়ে কাজ করলেই স্যার হয়ে যায়। তার মানে আমরা আগাতে থাকি, যদি এমন মনে হয় যে না স্যার এটা বা ভাইয়া এটা অফ করে দিয়ে আপনি ওই টপিকসটা নিয়ে যান, সেটা ভালো হবে, তাহলে আমি সেভাবে যাব, ঠিক আছে? ওকে, মনে করেন জাভাস্ক্রিপ্ট টুকটাক নাড়াচাড়ার অভ্যাস আছে, কিন্তু খুব বেসিক ভাবে জাভাস্ক্রিপ্ট আমি করি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন আমার যতগুলো ট্রেনিং, এই ট্রেনিং গুলো প্রিভিয়াস যে ট্রেনিং গুলো ছিল সেখানে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত যাওয়ার সুযোগই আমার কখনো হয় নাই। মনে করেন সিচুয়েশন গুলো এরকমই ছিল যে কোর্স শেষ করতে করতেই আমাদের HTML CSS বুটস্ট্র্যাপ পর্যন্ত যেতে যেতে অবস্থা খারাপ। এই প্রথম হচ্ছে আমাদের কোর্সের মধ্যে জাভাস্ক্রিপ্ট আমরা ইনক্লুড করে এবং সেটাকে বাস্তবায়নে নিতে যাচ্ছি। তো যতটুকু আমার জ্ঞান আছে, এবং এখানে খুব ভালো একটা আপনাদের সবার জন্য ভালো একটা প্লাস যে এখানে তাসফিক ভাই জাভাস্ক্রিপ্টের পরে প্রায় 1 বছর এক্সপেরিমেন্ট করছেন অলরেডি, এর জন্য আমাদের শেখার সুযোগটা ভালো আছে এখানে, ঠিক আছে? তো আমরা ট্রাই করব। তো আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের জাভাস্ক্রিপ্ট কতদিন থাকবে? আমরা চেষ্টা করতেছি, আমার যদি হঠাৎ করে বলে বসে জাভাস্ক্রিপ্ট যা শিখছেন এবার আপনি পিএইচপি তে ঢুকে যান, তা আমার কিছু করার থাকবে না, কারণ আমাকে পিএইচপিও কিছু লেভেল আপনাকে দেখাইতেই হবে, ওয়ার্ডপ্রেসের কিছু জায়গা আপনাকে দেখাতেই হবে, যেন আপনি এই সমস্ত বিষয়ের মধ্যে নড়াচড়া করতে পারেন যায়। কথা বুঝছেন? এবং আপনি ওয়েব ডিজাইন করতেছেন পিএইচপি সাইডের মধ্যে, ওয়ার্ডপ্রেস সাইডের মধ্যে, আপনি 2 মাস কাজ করলেন, আপনার ভালো লাগলো যে না আমি জাভাস্ক্রিপ্টটা ভালো মতো শিখবো, কাজ আপাতত অফ থাকুক, আপনি তখন জাভাস্ক্রিপ্টের জন্য যেতে পারেন, বেসিকটার জন্য মিনিমাম লেভেলটা ঠিক থাকে, যেন আপনি এর পরের স্টেজটা যাওয়ার সাহস পান বা বুঝতে পারেন, সেইটুকু আমরা চেষ্টা করতেছি ঠিকঠাক রাখার। তো তরিকুল ইসলাম কিছু বলবেন? না স্যার, ঠিক আছে, অনেক কিছু বুঝলাম স্যার। ওকে, থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা অফ যেতে পারি।